বিওপি দিতে ভাইয়া। বিওপি, আচ্ছা, খুব ভালো সাবজেক্ট, ভালো ভার্সিটি। ঠিক আছে, আপনি আমাকে একটু মেসেঞ্জারে নক দিয়ে বললেন যে স্যার আমি রেকর্ডিং এর ড্রাইভের লিঙ্কটা আপনাকে দিয়েছি, আপনি একটু দেখেন, আমি সেটা ডাউনলোড করে আবার আপলোড দিব গ্রুপে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, 3টা ক্লাস রেকর্ডেড, আমি রেকর্ড করতে পারিনি, 3টা ক্লাস মিস হয়েছে, সেই 3টার রেকর্ডিং আমার লাগবে। একটা হচ্ছে আপনি দিয়েছেন, আর একটা হচ্ছে সেলিম দিয়েছিল, এমডি সেলিম, সেকেন্ড ক্লাসটা, আর ফার্স্ট ক্লাসটা ছিল একদম প্রথম দিকের 2 নম্বর বা 3 নম্বর ক্লাসটা, সেমন্তী ম্যাডামের ক্লাসটা, সেটা আমি রেকর্ড করিনি, সেটা মনে হয় সেমন্তী ম্যাম নিজেই রেকর্ড করে গ্রুপে আপলোড দিয়েছিলেন। তো ওই 3টা ক্লাস এই জন্য আমি রেকর্ড করতে পারিনি, ইউটিউবেও নেই, আমার কাছেও কালেকশনও নেই, সিক্রেট গ্রুপই আছে শুধু। আমরা শুরু করি। আজকে আমরা কতজন আছেন দেখি। আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আজকে 70 জন আছেন, 69 জন। হ্যাঁ, যে ক্লাসটা করাচ্ছি সেটা পিডিএফ দিব, কিন্তু সেই পিডিএফ এ ডিটেলস লেখা থাকবে না, আমি যেটুকু লিখছি শুধু সেটুকু এনাফ না। সো লিখেন, আমি যা যা বলবো তা তা লিখবেন, আমি যা যা লিখবো হোয়াইট বোর্ডে তা তা আপনারা লিখবেন। আর আজকের ক্লাসটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অনেক কিছুর সাথে ডিপেন্ডেন্ট, জেরান পার্টিসিপল ইনফিনিটির সাথে ডিপেন্ডেন্ট, তারপর আবার আজকের ক্লাসটা কন্ডিশনাল সেন্টেন্সের উপর ডিপেন্ডেন্ট, অনেক ক্লজের সাথে ডিপেন্ডেন্ট, ফ্রেজ ক্লজের সাথে ডিপেন্ডেন্ট, অনেকগুলো অনেকগুলো টপিকের সাথে রাইট ফর্ম অফ ভার্ব ডিপেন্ডেন্ট সরাসরি, এবং রাইট ফর্ম অফ ভার্বের সাথে কিন্তু ডিপেন্ডেন্ট টেন্স এবং ভয়েস। আপনারা টেন্সের ক্লাসগুলো যারা ভালোভাবে বুঝেননি, পারফেক্ট মানে কি হয়, যেমন আগের দিন যখন আমি ক্লাস করিয়েছিলাম বলে দিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট হবে, তার মানে হ্যাভ বা হ্যাজ এর সাথে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভেঙে ভেঙে বলে দিয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু আমি এগুলো বলে দিব না। সো যারা আগের ক্লাসটি দেখেননি টেন্সের, তারা অনেকে অনেক কিছু বুঝবেন না এবং তাল মিলাতে পারবেন না, ফলে আপনার 2টা ক্লাস, আজকের ক্লাসটা করেও না করা এক কথা। যাদের টেন্স দুর্বল তারা আজকের ক্লাসটি করা না করা 90% মানে সেম কথা, হয়তো 10-20% বুঝতে পারেন। সো আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই টেন্সের ক্লাস, টেন্স যদি আবার অনেকে আছে এমনি পারি, টেন্স মোটামুটি বুঝি, তারা, তাদের লস হবে না, কিন্তু যারা একেবারেই দুর্বল, এমনিতেই অনেক দুর্বল, তাদের জন্য খুব প্রবলেম হয়ে যাবে আজকের ক্লাসটা, ঠিক আছে? সো সুতরাং আপনাদের, আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্লাস ওই সাবজেক্টে পরবর্তী ক্লাসের আগে ভিডিওটা দেখে নেবেন। ধরেন আপনি ম্যাথের বিন্যাস করেছেন সমাবেশ পরের সপ্তাহে, আপনি বিন্যাসের দিন ক্লাসটা করতে পারেননি, ওই দিনও রাতেও রেকর্ড দেখতে পারেননি, পরবর্তী 2-3 দিনও পারেননি, আমি তো আর জানি না আপনি দেখেছেন কিনা, আমি তো আর অফলাইন কোর্স না, বা আমি আপনার গৃহশিক্ষক না, ঘরে বসে আপনাকে ব্যাগ দিয়ে পেটাতে পারবো না। নিজ দায়িত্বে পরবর্তী সমাবেশ হওয়ার আগে অন্তত বিন্যাসটা দেখে নেবেন। আমরা ক্লাস শুরু করি। আমরা রাইট ফর্ম অফ ভার্ব করব। রাইট ফর্ম অফ ভার্বের 100% আজকে হবে না, 70% হবে, 20% গত ক্লাসে হয়েছিল, টেন্স রিলেটেড যে রাইট ফর্ম অফ ভার্ব গুলো ছিল সেগুলো হয়েছিল, আবার কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড যে একটা ক্লাস আছে সেটা আমি করাবো না, সেমন্তী ম্যাম কোন একদিন ক্লাসের অর্ধেক কন্ডিশনাল সেন্টেন্সের পিছনে দিবেন, যার ফলে কন্ডিশনালস এর ইয়েগুলো, ভার্বের ফর্মগুলো আমি ইচ্ছা করে স্কিপ করে যাব। মোটামুটি এছাড়া বাকি যে স্পেশাল রুলস গুলো, প্রায় 15-16টা স্পেশাল রুলস আছে, সেগুলো আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? বিষয়গুলো কিন্তু খুবই কঠিন, এবং মানে অনেকের জন্য কঠিন, মানে সবার জন্য কঠিন না, অনেকের জন্য যারা দুর্বল তাদের জন্য কঠিন, এবং অনেকে আমাকে বলেছে ভাই ইংরেজিতে দুর্বল, কিভাবে দক্ষতা আনবো? ইংরেজিতে দক্ষতা আনার জন্য আপনাকে ইংরেজি জাহাজ হওয়া দরকার নাই, সব পড়ার দরকার নাই, অনলি হাতে গোনা 5টা টপিক যেগুলো আমি পড়াচ্ছি, যারা একেবারে দুর্বল ক্লাস 6-7-8 ফাঁকি দিয়েছেন, তারা শুধু অ্যাটলিস্ট আমার ক্লাসগুলো করেন ভালোভাবে, ঠিক আছে? আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। আজকে রাইট ফর্ম অফ ভার্বের যে দ্বিতীয় দিনের প্রথম যে রুলসটা, সেটা হচ্ছে ভবিষ্যতের 2টি কাজ, আমি লিখেছি, দেখতে পাচ্ছেন কিনা? আমরা মাউসটাকে দেখতে পাচ্ছেন, আমি যে মুভ করছি, মাউসটা দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। একটা সেকেন্ড, আমি মাউসের স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে নিই, মাউসটা যেন একটু ভিউ হয়।
ওকে, এখন দেখতে পাচ্ছেন মাউস কেমন দেখা যাচ্ছে? এখন কি কালার? সাদা কালার সাদাই তো স্যার। দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে। কি বলে সাদা দেখা যাচ্ছে? আমি তো ইয়ে দেখতে পাচ্ছি, পার্পল বেগুনি কালার দেখতে পাচ্ছি। না, কালার সাদাই হয় নাই দেখা ভাইয়া, যাচ্ছে। নর্মাল মাউস কার্সার। আচ্ছা, 1 মিনিট, আমি স্ক্রিনশট অফ করে আবার স্ক্রিনশট দিই। এখন কি দেখতে পাচ্ছেন? এখন এখন ঠিক আছে এখন স্যার, স্যার বেগুনি এখন স্যার। বেগুনি দেখা যাচ্ছে। আচ্ছা, এটাই কারণ। রেস্টার্ট দিলে কম্পিউটার ঠিক হয়ে যায়। এবং সাইজটা একটু বড় হয়েছে না? এখন একটু আগের চেয়ে একটু ভিজিবল হয়েছে না? আমি কোন লাইনটাকে মার্ক করছি? আচ্ছা, জি স্যার। আমরা শুরু করি। ফার্স্ট রুল হচ্ছে আজকের, বলা আছে ভবিষ্যতের দুটি কাজ কনজাংশন দ্বারা যুক্ত থাকলে। কেমন কনজাংশন? বিফোর, বিফোর, when, till, until, after, এগুলো দ্বারা যদি যুক্ত থাকে তাহলে ওই কনজাংশন যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং বাকিটাতে ফিউচার টেন্স হয়। আচ্ছা, যুক্ত আছে, কি যুক্ত থাকলে কেউ কি বলতে পারেন? ইংলিশে স্মার্ট কে আছেন? নতুন জয়েন করেছেন নারায়ণগঞ্জের কে যেন? আসাদুজ্জামান অনেক বোধ হয় ইংলিশে, তাই না? স্যার জি আচ্ছা, স্যার। আপনি আজকে আমাদের অ্যাঙ্কর, ঠিক আছে? আপনি আমার কাছে সাপোর্ট দিবেন, ভলান্টিয়ার। সারাক্ষণ আপনি আনমিউট রাখেন এবং আমার সাথে কথা বলবেন। আমি আটকে যাবো, আপনি আমাকে হেল্প করবেন। বলেন তো, যুক্ত থাকবে বলতে কি যুক্ত থাকার কথা বলা হচ্ছে? দুটি কাজ যুক্ত থাকে। দুটি কাজ বলতে অ্যাকচুয়ালি বাক্যে কি বোঝানো হয়? বাক্যের দুটি পার্টকে কি বলা হয়? ক্লজ। এক্স্যাক্টলি, ক্লজ। CLAUSE, ক্লজ। আমি পরবর্তী একটা রুলসে ক্লজ আছে, আমি এই জন্য ক্লজটা আলাদা করে লিখছি না। আর ক্লজের চ্যাপ্টারও আলাদা, ক্লজ, ফ্রেজ, এগুলো সেমন্তি ম্যাম পড়াবেন, আপার লেভেলের গ্রামার। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে দুটা বাক্যের যদি দুটা অংশ থাকে, দুইটা অংশ যদি when, till, after এগুলো দ্বারা যুক্ত থাকে, তাহলে একটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হবে ফিউচার ইনডিফিনিট। এই যে এই স্লাইডগুলো, এগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি, হ্যাঁ, কোনো নেট থেকে ডাউনলোড করা না, নিজে টাইপ করেছি এবং নিজের মতো সবগুলো হুবহু কোনো বইয়ের মতো পাবেন না, এমন ভাবে টাইপ করেছি যেন আপনাদের কাছে বুঝতে সহজবোধ্য হয়। বাংলা ইংলিশ মিক্স করে বুঝিয়েছি। আচ্ছা, এরকম একটা এক্সাম্পল কেউ একজন বলেন। তুমি I shall wait until you return. Yes, I shall wait until you return. তুমি আসা, until, until অর্থ কি বলেন তো? পর্যন্ত, You return. না করা পর্যন্ত। till মানে তুমি করা পর্যন্ত, until পর্যন্ত, না আগ করা পর্যন্ত। হ্যাঁ, till মানে করা পর্যন্ত আর until মানে না করা পর্যন্ত। I shall wait until you return। ওনার বাক্যটা আমি একটু লিখি, সবাই খাতায় লিখেন। I shall wait until you return। তার মানে এখানে দুইটা ক্লজ হয়েছে। কোন দুইটা ক্লজ? I shall wait আর এটা হচ্ছে you আনটিল এর আগে return. একটা ক্লজ আর আনটিল এর পরে একটা ক্লজ। তার মানে কি এই দুইটা ক্লজ, প্রথমটা ক্লজ একটা, সেকেন্ড একটা ক্লজ, এই দুইটা ক্লজ আনটিল দ্বারা যুক্ত হয়েছে। তো এই জন্য দেখেন, আনটিল ইউ রিটার্ন মানে তুমি না আসা পর্যন্ত। মানে এই আনটিল শব্দটা কোন ক্লজের সাথে যুক্ত রয়েছে? আই শ্যাল ওয়েট এর সাথে যুক্ত নাকি ইউ রিটার্নের সাথে যুক্ত? কেউ একজন বলতে পারবেন? ইউ রিটার্নের সাথে। ইউ রিটার্নের সাথে যুক্ত। বুঝলাম, কিভাবে বুঝলাম? আনটিল এর পরে রয়েছে। স্যার বলা আছে যে না করা পর্যন্ত, I shall না wait, আসা sir. পর্যন্ত। স্যার এই জায়গায় প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের ইয়াটা মনে হয় দিলে, এক্সাম্পল দিলে ভালো হয়। এক্স্যাক্টলি। আমি বুঝলাম কিভাবে। রেফারেন্স টানলে। আচ্ছা, আচ্ছা, সহজভাবে বলি। সহজভাবে হচ্ছে, আপনি যখন বাংলায় চিন্তা করবেন, একটু বঙ্গানুবাদ করে ফেলেন। আমি অপেক্ষা করব, আই শ্যাল ওয়েট, যতক্ষণ না পর্যন্ত তুমি আসো। এই যে যতক্ষণ না পর্যন্ত কথাটা তুমি আসার সাথে সম্পৃক্ত নাকি অপেক্ষা করার সাথে সম্পৃক্ত? সরাসরি আর তুমি না আসার সাথে। তুমি না তুমি আসা না পর্যন্ত। আসার সাথে, রাইট। এই জন্য
আনটিল ইউ রিটার্ন এটার সাথে সরাসরি এই আনটিল শব্দটা ইউ রিটার্নের সাথে সরাসরি সম্পৃক্ত। আচ্ছা, আমরা এখন বুঝলাম, তার মানে এই আনটিলের সাথে সম্পৃক্ত যেই ক্লজটুকু ইউ রিটার্ন, এটা কিন্তু দেখেন ফিউচার টেন্স হয় নাই। এটা কি হয়েছে এরকম যে আনটিল ইউ উইল রিটার্ন, এরকম হবে? আনটিল ইউ উইল রিটার্ন ঠিক এরকম আসবে। দেখেন পরীক্ষায় 4টা অপশন থাকবে না? পরীক্ষায় এরকম অপশনগুলো থাকবে। ঠিক এরকম থাকবে। আনটিল ইউ উইল রিটার্ন একটা থাকবে, ইউ রিটার্নড একটা থাকবে, হ্যাঁ রিটার্নড পাস্ট টেন্স থাকবে একটা, ইউ হ্যাভ রিটার্নড, হ্যাড রিটার্নড, রিটার্নিং, এরকম অনেক কিছু থাকবে। সব ভুলে যাবেন। কি মনে রাখবেন? ফিউচার ইনডেফিনিট যেটা সরাসরি ভার্বের বেস ফর্ম, এটাই হচ্ছে আমার কারেক্ট। কারো কোনো প্রশ্ন আছে এই রুলসটা সম্পর্কে? স্যার একটা তো ফিউচার ইনডিফিনিট আছে, আরেকটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে না স্যার? এটা তো প্রেজেন্ট ইনডেফিনিটই আছে। আনটিল ইউ রিটার্ন, ইউ রিটার্ন তো প্রেজেন্ট ইনডেফিনিট। কনজাংশন যুক্ত যেটা আবার দেখাচ্ছি দাঁড়ান, কনজাংশন যুক্ত যেটা, যেমন এই যে কনজাংশন যুক্তটা প্রেজেন্ট ইনডেফিনিট, এই পুরোটাকে আমি একসাথে করে ফেললাম। তার মানে এই যে আনটিল ইউ রিটার্ন, এটা কি আনটিল যুক্তটা, আনটিল যুক্তটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে। ইউ রিটার্ন এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট না? জি স্যার। আচ্ছা, উত্তর পেয়েছেন? জি স্যার। কে প্রশ্ন করেছিলেন? জি স্যার, আমি শামিম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করার জন্য। প্রশ্ন না করলে তো আমি বুঝবো না যে আপনারা কোন জায়গাটা বুঝতে পারছেন না। আরো কারো কোনো প্রশ্ন আছে? নেই? আচ্ছা, তাহলে আমি নেক্সট পার্টে চলে যাই। আচ্ছা, এখানে পরবর্তী যে রুলসটা বলা হয়েছে কিন্তু, দেখেন এই যে রুলস বাক্য শুরু হয়েছে কিন্তু দিয়ে, বাক্য কি কোনো কিন্তু দিয়ে শুরু হয়? বা কোনো একটা রুল বা কোনো একটা অধ্যায় কোনোদিন কিন্তু দিয়ে শুরু হয়? বইয়ে তো কিন্তু নাই, কিন্তু আমি কিন্তু দিয়েছি কেন বলেন তো? কারণ এই রুলসটা অ্যাকচুয়ালি আগের রুলসের একটা এক্সটেনশন, আগের রুলসের সাথে সম্পর্কিত। তার মানে আগের লাইনটা মনে করেন কি, আনটিল থাকলে বা হোয়েন থাকলে বা আফটার থাকলে সাধারণত একটা প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা ফিউচার ইনডেফিনিট হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম, যখন চিরন্তন সত্য থাকে তখন তারা দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট হয়। চিরন্তন সত্য মানে কি বুঝি? সূর্য চারদিকে ঘুরে, তারপর সূর্য সূর্য পৃথিবীর সূর্য পূর্ব দিকে উঠে, তারপর বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে ঠান্ডা লাগে, ঘুষি মারলে ব্যথা পাই, চুমু দিলে আরাম লাগে। এগুলো কি? এগুলো হচ্ছে চিরন্তন সত্য। এটাকে মিথ্যা বললাম? এই চিরন্তন সত্যগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট হয়। আচ্ছা বলেন তো, কেউ একজন একটা এক্সাম্পল, নিজেরা আমি বলার আগে কেউ একজন বের করেন তো একটা এক্সাম্পল। The sun shines when the cloud removes. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। কে বলেছেন এটা? স্যার অনেক। অনেক, অনেক। আপনি কিন্তু লাইনে থাকবেন, মানে আজকে অ্যাঙ্কর হচ্ছেন অনেক। আমি একটু লিখি, তার এক্সাম্পলটা লিখি। এটা কিন্তু বইয়ের এক্সাম্পল না, এবং বইয়ে কোনো বইয়ে এক্সাম্পলটা সম্ভবত নাই, উনি নিজের মন থেকে বলেছেন। আমিও চাই আপনারা এরকম ক্রিয়েটিভ। এবং হোমওয়ার্ক কি দেখেন, আজকে আমি 16টা রুলস পড়াবো, প্রত্যেকের হোমওয়ার্ক হচ্ছে প্রতিটা রুলসের 2টা করে বাক্য বানায় আনবেন। 32টা সেন্টেন্স আমাকে হোমওয়ার্ক জমা দিবেন। আমি গ্রুপে, সিক্রেট গ্রুপে একটা পোস্ট দিব, আজকের তারিখ দিয়ে 2 তারিখের ক্লাসে হোমওয়ার্ক দেন, সেখানে সবাই 2টা করে সেন্টেন্স কমেন্ট করবেন টাইপ করে। না পারলে খাতায় লিখে ছবি তুলে দিবেন। আমি লিখি, সান শাইনস when, কি বলছো when? The cloud removes. এক সেকেন্ড। অর্থ কি? যে সূর্য আলো দেয় যখন মেঘ চলে যায়। দেখেন আগের নিয়মে কি ছিল, হোয়েন থাকলে হোয়েন যুক্তটা কি হওয়ার কথা ছিল? হোয়েন যুক্তটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কথা ছিল। এটা ঠিক আছে, ঠিকই ছিল হোয়েন যুক্তটা।
কিন্তু বাকিটা কি হওয়ার কথা ছিল, ফিউচার ইনডেফিনিট হওয়ার কথা ছিল, মানে হওয়ার কথা ছিল কি আগের 1.1 এর রুলস অনুযায়ী হওয়ার কথা ছিল দ্য The সান sun will shine. রাইট, উইল শাইন হওয়ার কথা ছিল, কিন্তু উইল শাইন এই জায়গাতে আপনাকে অপশনটা দিয়ে দিবে। দেখবেন এটাকে আন্ডারলাইন করে বিপিএসসি কোশ্চেন করবে, এখানে ক খ গ ঘ দিয়ে দিবে, একটা দিয়ে দিবে উইল শাইন, আর একটা দিয়ে দিবে উইল বি শাইনিং, মানে শাইন করতে থাকবে। আপনার কাছে দেখে মনে হবে কিরে এটাই তো সবচেয়ে কঠিন, একদম সবচেয়ে পারফেক্ট, উইল বি শাইনিং। বলেন তো আপনারা কেউ একজন আমাকে বলেন তো, যে দ্য সান শাইন্স দেখে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে নাকি দ্য সান উইল বি শাইনিং, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে? তাই না? উইল বি শাইনিংটাই মনে হচ্ছে না একদম পারফেক্ট, যে যখন বৃষ্টি সরে যাবে সূর্য কিরণ দিতে থাকবে। বাংলা তো এটাই এক্স্যাক্টলি হুবহু যদি আমি বাংলা লিটারাল ট্রান্সলেশন করি কি আসে বলেন তো, আক্ষরিক অনুবাদ করলে সূর্য কিরণ দিতে থাকবে, দ্য সান উইল বি শাইনিং, এরকম আসে না? জি স্যার। কিন্তু না, মনে রাখবেন ছুরি নিয়ে বসে আছে গলা কাটার জন্য, দেখে মনে হচ্ছে ফুল, দাজ্জাল যেমন হাতের মধ্যে দেখে মনে হবে স্বর্গ, ঢুকলেই দেখবেন কই কই আসলাম, আগুনে চলে আসছি, মানে নরকে চলে গেলাম। এটা 10 বার মুখস্থ করেন। চিরন্তন সত্য বাক্য হলে দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আরেকটা উদাহরণ লিখি আমি, ওয়াটার টার্নস ইনটু সলিড হোয়েন ইট ফ্রিজেস, যখন পানি হিমাঙ্কের নিচে চলে যায় তখন তা কঠিন পদার্থের উপর রূপান্তরিত হয়। ওয়াটার টার্নস ইনটু আইস হোয়েন ইট ফ্রিজেস, পানি বরফ হয়ে যায় যখন তা হিমাঙ্কের নিচে চলে যায়। কি ঠিক আছে না এক্সাম্পলটা? লিখি আমি একটা এক্সাম্পল, ওয়াটার টার্নস ইনটু আইস water turns into ice when it freezes। ঠিক আছে কথাটা আমার? আচ্ছা, আজকে যে আমি পড়াচ্ছি একদম সরাসরি এমএস ওয়ার্ডে, আগে পড়াতাম আমি কিসে জানেন, পিডিএফ করে বা পাওয়ার পয়েন্টে, কিন্তু আজকে আমি সরাসরি ওয়ার্ডে পড়াচ্ছি। আমি দেখলাম ল্যাপটপ টাচ স্ক্রিন হওয়াতে আমার সরাসরি এখানে ড্রয়ের অপশন আছে, এবং এটা দিয়ে আমার সুবিধা হচ্ছে। একই সঙ্গে আমি এমএস ওয়ার্ডও আছে, ওপেন আছে, টাইপ করা অংশটুকু, আবার একই সঙ্গে আমি ড্র করতে পারছি, একই সঙ্গে আমি প্রয়োজনে এখানে কিছু চেঞ্জও করতে পারবো। ঠিক আছে না? সবচেয়ে ভালো লাগছে না, আজকে কমফোর্টেবল হচ্ছে না? জি স্যার। যতই দিন হ্যাঁ, যাবে স্যার। ততই আমরা কি করব, ততই আমরা ডেভেলপ করব। আচ্ছা, সাবজাংটিভ মুড এটা মানে কি কেউ জানেন? সাবজাংশন মানে কি? অনেক বলতে পারেন সাবজাংটিভ মুড বলতে কি বোঝায়? স্যার এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, এটা এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে অনুজ্ঞা সূচক যখন অবস্থা বোঝায়। অনুজ্ঞা সূচক যেমন ধরেন বলা হয় টিচার আস্কড দ্যাট, বা টিচার আর্জড দ্যাট, বা টিচার রিকোয়েস্টেড দ্যাট, শিক্ষক অনুরোধ করলেন যে ছাত্ররা ক্লাসে চুপ থাকবে, ছাত্রদের রিমেইন ক্লাম। তাহলে কি এটার বাক্যটা নর্মাল অনুযায়ী কি হওয়া উচিত ছিল, যে টিচার আস্কড স্টুডেন্টস টু কাম, টু রিমেইন কাম, বা টু রিমেইন সাইলেন্ট, এরকম হওয়া উচিত ছিল না? নর্মাল বাক্যটাকে লিখি, তাহলে আপনারা কম্পেয়ার করলে বুঝবেন। The teacher requested
the students to, এই যে একটা টু আসছে ইনফিনিটিভ, টু রিমেইন কাম। কাম মানে শান্ত, CALM কাম, বা সাইলেন্ট আর কি। কাম মানে সাইলেন্ট, মানে সাইলেন্ট বুঝতে বলতে পারেন। স্যার এখানে তো এফ লিখেছে। ভুলে গেছি। আচ্ছা, এখন এইটাকে যদি আমি আমার কলমটা মাঝে মাঝে আঁক ছেড়ে দিচ্ছে, খুব ডিস্টার্ব করছে এটা। আমার ল্যাপটপটাই চেঞ্জ করতে হবে, যা বুঝতে পারছি। খুব প্রবলেম হচ্ছে এটা দিয়ে মেনটেন করতে। এই বাক্যটা আচ্ছা লেখা দরকার নাই, পরেরটা লিখি। পরেরটা হচ্ছে আমার আসল বাক্য। এই বাক্যটাকে যদি আমরা সাবজাংটিভ মোডে লিখি তাহলে কি হবে? দ্য টিচার রিকোয়েস্টেড দ্যাট, রিকোয়েস্টেড দ্যাট যদি থাকে, দ্যাট আমার এই রুলসে বলা আছে, যদি দ্যাট দিয়ে কোনো বাক্য যুক্ত থাকে, এই যে সাবজাংটিভ অনুজ্ঞাসূচক কোনো ভার্বের পরে যদি অনুজ্ঞা বা আবশ্যকতা, এরপরে যদি দ্যাট থাকে, দ্যাট থাকলেই কি হবে? আমার এই পরের ভার্বটা বেস ফর্ম হবে। আগে ছিল কি টু, টু ছিল না, টু রিমেইন। এখন কোনো টু ইউজ করা যাবে না, লিখতে হবে রিকোয়েস্টেড দ্যাট the students remain calm. Remain calm. এখানে দেখে মনে হচ্ছে একটু ভুল হয়েছে, রিমেইনিং হলো না কেন, বা টু রিমেইন হলো না কেন? এটাই হচ্ছে এই রুলসের বিশেষত্ব, এটা একটা বিশেষ নিয়ম। এই নিয়ম অনুযায়ী যখন এরকম অনুজ্ঞাসূচক থাকবে এবং এবং এসেনশিয়াল, যখন কি বললাম, এই যে একটা কথাটা বললাম, বাধ্যবাধকতামূলক, আবশ্যকতামূলক কিছু ওয়ার্ড আছে। আবশ্যকতামূলক ওয়ার্ডগুলো খাতায় লিখে রাখেন, আমি নিচে লিখে দিচ্ছি। যেমন ইট ইজ এসেনশিয়াল দ্যাট, এটা তো একটা ভালো প্রবলেম আছে, দেখা যায় লেখাগুলো সাথে যায় না। আচ্ছা, ইট ইজ এসেনশিয়াল দ্যাট, যেমন এসেনশিয়াল একটা ওয়ার্ড, এসেনশিয়াল, নেসেসারি। এরকম আরেকটা কয়েকটা কথা বলেন তো। ম্যান্ডেটরি, it is mandatory that you keep your mouth silent. It is mandatory that, obligatory, হ্যাঁ, it is obligatory that you keep your uniform clean, neat and clean. এখানে you should keep, বাংলা যদি অনুবাদ করেন তাহলে অনুবাদে কি আসে বলেন তো? অনুবাদে কি বোঝানো হচ্ছে? যে এটা আবশ্যক যে আপনার কাপড় চোপড় পরিষ্কার রাখা উচিত। বাংলায় বোঝানো হচ্ছে শুড। কিন্তু যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন এই স্পেশাল রুলস অনুযায়ী, আপনি শুড মনে হলেও আপনি শুডটাকে ইউজ করতে পারবেন না, উজ্জ্ব রাখতে হবে। কার কোনো প্রশ্ন আছে? নেই স্যার এখানে কি স্যার রিকোয়েস্টেড এর জায়গায় অর্ডার ইউজ করা যাবে স্যার? হ্যাঁ, অর্ডার তো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলোতে রিকোয়েস্ট, তারপর অর্ডার, আর্গড, তারপর হচ্ছে আস্কড, সাজেস্টেড, হ্যাঁ, এরকম যত ইম্পারেটিভ সেন্টেন্সের ওয়ার্ড আছে সবগুলো যখন দ্যাট দিয়ে যুক্ত হবে তখন এটা হচ্ছে সাবজাংটিভ মোড। এবং যখন ওই যে আবশ্যকতামূলক শব্দগুলো থাকবে এটা হচ্ছে সাবজাংটিভ মোড। এইগুলো যখন থাকবে তখন কি করতে হবে বলেন তো? অব্লিগেটরি, বেস ফর্ম বসবে স্যার। হ্যাঁ, বেস ফর্ম করবে। কারো কোনো প্রশ্ন আছে?
রুলটা ভালো করে বুঝতে পারছি না স্যার। রুলসটা হচ্ছে যদি দ্যাট থাকে, দ্যাট থাকলে আপনি আর ভার্বের সাথে কোনো শুড বা টু কিছু জোড়া দিতে পারবেন না, শুধু ভার্ব যেভাবে ছিল সেভাবেই লিখতে হবে। এটাই হচ্ছে রুলস। রুলসটা আবার দেখেন, রুলসটা বলেছে কি যদি দ্যাট থাকে, দ্যাট এই যে দ্যাট আছে, দ্যাট থাকলেই আপনি আর দ্যাট যুক্ত ক্লজের পরের ভার্বে কোনো আইএনজি বা টু বা শুড এগুলো কিছু জোড়া দিতে পারবেন না, একদম সরাসরি বেস ফর্ম হবে, বেস ফর্ম। দ্যাট থাকলেই বেস ফর্ম হবে। বলেন কি বুঝেন নাই? স্যার অনুজ্ঞাসূচক ভার্ব অথবা আবশ্যকতামূলক, এটা মানে একটু আনক্লিয়ার মনে হচ্ছে। আচ্ছা, অনুজ্ঞাসূচক ভার্ব তো বলে দিলাম, যে রিকোয়েস্ট। অনুজ্ঞা মানে কি বুঝেন? অনুজ্ঞামূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের ক্লাসে এটা আমরা পড়বো, তারপরে বলে দিচ্ছি। অনুজ্ঞা বলতে বোঝানো হয়েছে কোনো কিছু রিকোয়েস্ট করা, অনুরোধ, আদেশ, কাউকে কিছু করতে বলা, এক কথায় কাউকে কিছু করতে বলা, সেটার অনুরোধ করা হোক, আদেশ করা হোক, রিকোয়েস্ট করা হোক, এগুলো যদি থাকে, রিকোয়েস্টেড, আস্কড, এগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক যদি থাকে। আবার এই রিকোয়েস্টেড না থেকে যদি এখানে থাকতো ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট, এই রিকোয়েস্টেড না থেকে যদি থাকতো ইট ইজ ম্যান্ডেটরি দ্যাট, ম্যান্ডেটরি প্লাস দ্যাট, এই দুইটাই হচ্ছে এই বাক্যের টার্নিং পয়েন্ট। আপনি এই রুলসটা প্রয়োগ হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবেন বলেন তো? এই যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যে এখানে দ্যাট থাকবে, প্লাস দ্যাটের আগে কি থাকবে, এরকম একটা রিকোয়েস্ট বা অর্ডার অথবা অথরিটিমূলক বাক্য থাকবে, এগুলো থাকবে, অথবা অব্লিগেটরি সেন্টেন্স থাকবে, অব্লিগেটরি ওয়ার্ড থাকবে। অব্লিগেটরি মানে হচ্ছে আবশ্যকতামূলক। আবশ্যকতামূলক কেমন? নেসেসারি, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল, এগুলোর উপরে দ্যাট থাকলেই তারপরে যে ভার্ব আসবে রিমেইন, রিমেইনের সাথে আইএনজি হবে না, রিমেইনিং কাম বা টু রিমেইন কাম, শুড রিমেইন কাম, এগুলো লেখা যাবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। এটা একটু কঠিন ছিল রুলসটা, না বোঝার কারণ আছে, যুক্তিকতা আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, পরে বলেছে অ্যাজ ইফ দ্বারা যখন দুটি ক্লজ যুক্ত থাকবে, অ্যাজ ইফ বা অ্যাজ দো দ্বারা, তখন এই প্রেজেন্ট ইনডেফিনিট যদি আগের ভার্বটা থাকে তাহলে পরেরটা হয়ে যাবে কি পাস্ট ইনডেফিনিট, আর যদি আগেরটা থাকে পাস্ট ইনডেফিনিট পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এটা কেমন, এটার মিনিংটা কি আমি একটু ব্যাখ্যা করে দেখাই, এক্সাম্পল দিয়ে দেখাই। অ্যাজ ইফ মানে কি জানো? বাংলাটা কি কেউ বলতে পারেন? যেন। যেন। কেমন যেন? নরমাল যেন না, অভিনয়ের মতো যেন। সে এমন ভাবে কথা বলছে যেন, প্রিটেন্ড করা, ভান করা, সে এমন ভাবে কথা বলছে যেন সে সব জানে। as if he knew everything. রাইট। একটা এক্সাম্পল লিখি। হি টক্স, as if he as if he knew, KNEW, knew everything. এ বাক্যের অর্থ কি? সে এমন ভাবে কথা বলছে, সে কথা বলছে যেন সে সব জানে। তো বাক্যে তো এখানে বাংলায় তো আমি কোনো পাস্ট টেন্স করি নাই, আমি কি বলেছি এমন কিছু যে এমন ভাবে সে কথা বলছে যেন সে সবকিছু জানতো? আমি কি এরকম বলেছি? এবং এটা বাক্য হয় কোনোদিন? বাক্যই তো ভুল। বাক্যের একটা কি বলে এটাকে, প্রোপাগেশন আছে না, যে একটা কোরিলেশন আছে না, যে আগের একটা ক্লজ পাস্ট ইনডেফিনিট হলে পরেরটাও পাস্ট হবে, আগেরটা প্রেজেন্ট হলে পরেরটাও প্রেজেন্ট হবে, আগেরটা ফিউচার হলে পরেরটা ফিউচার হবে। কিন্তু এখানে তো পুরোটাই একদম চেঞ্জ হয়ে গেল। এখানে তো একটা হচ্ছে প্রেজেন্টের আর একটা হচ্ছে পাস্টের, এটা কেমনে হইলো? একমাত্র এটা ব্যতিক্রম হচ্ছে কি অ্যাজ ইফ এর ক্ষেত্রেই হয়। নরমালি বাক্যটা চিন্তা করলে বাংলার সঙ্গে যদি তুলনা করি তাহলে কি হওয়া উচিত ছিল, যে হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, এরকম হওয়ার কথা ছিল না? নরমাল চিন্তা করলে, আক্ষরিক অনুবাদ করলে কি হওয়ার কথা ছিল? জি ভাইয়া। সে সব জানে,
বাংলা বাংলা করেন তো। সে এমন ভাবে কথা বলছে যেন সে সব জানে, নট জানতো, এমন ভাবে কথা বলছে যেন সে সব জানে। জানে ইংরেজি কি? সোহেল বলো, সোহেল জানে ইংরেজি No. কি? নো স্যার, নো বানান কি? NW। হ্যাঁ, এখানে কি সোহেল বলবো, অন্য কেউ না? এখানে কি নো বসবে না অন্য কিছু বসবে? এক্স্যাক্টলি নো বসবে নাকি আরো কিছু অন্য কিছু? বসবে স্যার, হ্যাঁ, নোই বসবে স্যার। না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্যার যদি ওই এই রুলস অনুযায়ী না বসে তাহলে নরমালি যেটা বসে নোস হবে। নোজ হবে, রাইট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নোজ বসার কথা। কিন্তু পরীক্ষার হলে যখন অপশনে নোজ থাকবে, নোয়িং থাকবে, হ্যাড নোন থাকবে আর নিউ থাকবে, তখন আপনার কাছে দেখে মনে হবে নিউ পাস্ট টেন্স কেন হবে? আগেরটা তো প্রেজেন্ট টেন্স, স্টকস এস বাই এস আছে, মানে কি এটা বেস ফর্ম, মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নরমাল রুলস অনুযায়ী আগেরটাই প্রেজেন্ট ইনডেফিনিট হইলে পরেরটাও প্রেজেন্ট ইনডেফিনিট হওয়া উচিত। আপনি চোখ বন্ধ করে নোজ দিয়ে দিবেন কিন্তু ভুল করে ফেলবেন। সো এই স্পেশাল রুলসটা মনে রাখবেন এটাই, যখন আগেরটা প্রেজেন্ট ইনডেফিনিট হলো যদি অ্যাজ ইফ থাকে তাহলে সেটা হয়ে যাবে কি নিউ, মানে পাস্ট টেন্স হয়ে যাবে। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নো সোনারের কিন্তু একটা স্পেশাল রুলস আছে। নো সোনারটা কি বলেন তো? সোনার তো তাড়াতাড়ি, আর নো সোনার থাকলে কি বুঝবেন? যে কোনো কিছু করা মাত্রই বলা হচ্ছে। আচ্ছা, স্কার্সলি, স্কার্সলি শব্দটা কোত্থেকে এসেছে, কোন শব্দ থেকে এসেছে বলেন তো? স্কার্স, স্কার্স শব্দের অর্থ কি কেউ কি বলতে পারেন? স্কার্স অপর্যাপ্ত। অপর্যাপ্ত মানে কি? স্কার্সলি, স্কারসিটি বলতে না, স্কারসিটি অফ ফুড ডিউরিং ফ্লাড, স্কারসিটি অফ ফ্লুড, স্কারসিটি অফ ফুড এন্ড ওয়াটার ডিউরিং ফ্লাড, মানে কি বন্যার সময় খাদ্য এবং পানির ঘাটতি দেখা যায়। তো স্কারসিটি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর স্কার্স মানে হচ্ছে স্কার্সলি অ্যাডভার্ব। স্কার্সলি মানে হচ্ছে সময় নাই, ছিল না, এরকম বোঝাচ্ছে। হার্ডলি মানে কি? কোন রকমে, আই হার্ডলি গট দ্য ট্রেন, আমি কোন রকমের ট্রেনটা পেয়েছি। তো এখানে যে বললো নো সুনার এবং স্কার্সলি, হার্ডলি, সবগুলাই কি নেগেটিভ ওয়ার্ড। অ্যাকচুয়ালি নেগেটিভ না, সবগুলাই অ্যাকচুয়ালি কম সময়, কম সময় মানে পাইলাম না, কোন রকমের ট্রেন পাইছি, সময় ছিল না, তাৎক্ষণিকতা বোঝাচ্ছে এখানে। আচ্ছা, এই বাক্যের সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কেমন হয় দেখেন। এগুলো কিন্তু অনেক আপার লেভেলের কথা বলছি, আমি কিন্তু এখন ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে বের হয়ে গেছি, টেন্স ভয়েস থেকে বের হয়ে গেছি, ঠিক আছে? এগুলো স্পেশাল রুলস। এখন এই যে বললো নো সুনারের সঙ্গে হ্যাড হয় আর স্কার্সলি আর হার্ডলি থাকলে কি হয়? হোয়েন হয়। এই দেখেন ওয়েন, হোয়েন, কিন্তু দুইটার মিনিং একই। নো সুনারের সাথে হয় হ্যাড, আর স্কার্সলি বা হার্ডলির সাথে, স্কার্সলি এবং হার্ডলি একই রকম ইউজ হয়, তার সাথে কি হয়? হোয়েন। দেখেন নিচে আছে একটা হোয়েন, স্কার্সলির সাথে হয় হোয়েন, আর নো সুনার সাথে হয় কি? দেন। এই হচ্ছে পার্থক্য, কিন্তু বাকি সব ক্ষেত্রেই সেম, বাকি দুইটা ব্যবহার সেম। একটা সেন্টেন্সের এক্সাম্পল লিখলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন হেডের পরে আমি একটা ব্র্যাকেটে পাস্ট পারফেক্ট লিখেছি, এটা লেখার দরকার ছিল না, কারণ হেড যখন আছে অটোমেটিক্যালি বুঝতে পারছেন এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সে হেডের পরে ভার্বের কোন ফর্মটা বসাতে হয়? V3 স্যার। ইয়েস, পার্টিসিপেন্ট পাস্ট ইনডিফিনিট। রাইট, আপনারা অলরেডি বুঝে গেছেন। আর এখানে কি বলেছে? পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটে কত নাম্বার ভিটা বসাইতে হয়? V2। ইয়েস, ভি2। কে বলেছে? নিশ্চয়ই ফিদা। জি ভাইয়া। ফিদার রেসপন্স গুলো শুনলে আমি ফিদা হয়ে যাই, ঠিক আছে? তোমরা সবাই এইভাবে রেসপন্স করবা, স্মার্টলি, ফাস্টলি। আচ্ছা, সেকেন্ড লাইনটা কি বলেছে? হার্ডলি। একই বাক্য দুইটা আমরা দুইটা ফরম্যাটে লিখি, তাহলে আমরা এক্সাম্পলটা ক্লিয়ার হয়ে যাব। কেমন একটা এক্সাম্পল? কেউ একজন একটা এক্সাম্পল দাও। No sooner had we reached the station, then the train left. একদম ক্লাস 6 এর অ্যাডভান্স বইয়ের এক্সাম্পলটা দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, চেঞ্জ করে দেব। না না না, সমস্যা নাই, এটাই ভালো, বোঝানোর জন্য এটাই ভালো। নো সোনার হ্যাড উই রিচড, এটা
the station the train কি হবে বলো তো পরেরটা মানে লিভ অর্থ চলে যাওয়া LEAV লিভ অর্থ চলে যাওয়া কি হওয়া উচিত পরেরটা অন্য কেউ বলো লেফট 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 হবে স্যার রাইট লেফট মানে কি Left. কোন টেন্স হলো এটা Past indefinite. এই লেফটটা হচ্ছে কি আমার V2 লেফট হচ্ছে V2 আর এই যে এখানে হেডের পরে যে হয়েছে রিচড অন্য কেউ বলবা ইয়ে ছাড়া আসাদুজ্জামান অনেক ছাড়া এই রিচটা কি টেন্স বলো তো স্যার পাস্ট পারফেক্ট না পারফেক্ট তো হচ্ছে টেন্সের নাম আমি বলছি এটা কোন ফর্ম ভার্বের কোন ফর্ম স্যার পাস্ট পার্টিসিপল V1 না V2 না V3 পাস্ট V2 থার্ড V3 স্যার V3 V3 কি V2 কেন হবে V3 আমি তো এখানে বলেছি V3 হবে হেডের পরে সবসময় V3 হয় হেডের পরে যেটা হয় হেডের পরে সবসময় কি হয় V3 হয় ঠিক আছে তার মানে এই বাক্যের অর্থ কি যখনই আমরা নো সুনার হেড উই রিচড যখনই আমরা ট্রেনে পৌঁছালাম ট্রেনটা স্টেশনে পৌঁছালাম ট্রেনটা চলে গেল আচ্ছা এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম আমরা এই বাক্যটাকে স্কার্সলি হোয়েন দিয়ে কেমন কেমন করা যায় স্কার্সলি বা হার্ডলি দিয়ে কিভাবে করা যায় আমি হার্ডলি দিয়ে করবো এটাকে হার্ডলি একটু বোঝেন সবাই হার্ডলি উই সরি হার্ডলি হ্যাড হেড থাকবেই কমন হার্ডলি হ্যাড উই রিচড স্যার আগের যে ইয়েটা এক্সাম্পলটা ওইখানে দেন আসবে না কেন সরি আমি দেনটা লিখতে ভুলে গেছি দেন থাকবে এখানে রুলসটাই তো দেনের জি স্যার সেজন্য বলছি সরি রুলসটাই দেনের রুলসটাই হচ্ছে নো সুনার প্লাস দেন আর হার্ডলি প্লাস হোয়েন হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন এখানে হচ্ছে কি কালার চেঞ্জ করি এখানে হচ্ছে হোয়েন when the train mute রাখেন left মাউসে কালি ছেড়ে দিচ্ছে এর জন্য খুব প্রবলেম হচ্ছে লিখতে আচ্ছা বলেন এটুকু এই সেকেন্ড সেন্টেন্সটার প্রবলেমটা বলেন হার্ডলি হ্যাড উই রিচড দ্য স্টেশন কোন রকমে যখন আমরা স্টেশনে পৌঁছালাম when the train left মানে এই বাক্যটা কিন্তু কোন রকমে বলা যাবে না এবং যখন শব্দটা উচ্চারণ করা যাবে না বাংলার বাঙ্গনগরটা হবে এরকম যে আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটি ছেড়ে দিল মানে পৌঁছা মাত্রই কোন রকমে ধরলাম ট্রেনটা আমরা এটা বোঝাচ্ছে এটার মিনিং কিন্তু এটা না যে কোন রকমে আমরা ট্রেনটা মিস করলাম এটা কিন্তু না এটা হচ্ছে কি কোন রকমে আমরা ট্রেনটা ধরলাম হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন when the train left মানে কি আমরা আগে স্টেশনে পৌঁছেছি তারপরে ট্রেন ছেড়েছে বলেন স্যার ট্রেন লেফট না দিয়ে স্টার্টেড দিলে মনে হয় এই সেন্সটা একটু বেটার সেন্স ক্রিয়েট করে আমার মনে হইতাছে একই কথা স্টার্টেড আর লেফট দুটো একই কথা আচ্ছা কার কোনো প্রশ্ন আছে স্যার এটা কি স্যার দেনটা কি স্যার THAN না THEN স্যার THAN ও আচ্ছা স্যার আর স্যার THEN স্যার এই দেন দিয়ে স্যার কি বোঝায় স্যার THAN হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স যেমন ইউ আর বেটার দেন মি THAN আর যখন EN হবে দেন THEN দেন আই আন্ডারস্টুড তারপর আমি বুঝেছিলাম THEN দেনটা হচ্ছে কি সময় বোঝায় আর THAN দেনটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স তুলনা বোঝায়
না স্যার এটা জানতে চাচ্ছিলাম কি স্যার, মানে স্যার আপনি যেটা এক্সাম্পল বলছেন স্যার, এখানে স্যার THEN নাকি স্যার THAN? সময় এনআই সময় যেহেতু বোঝাচ্ছে, না আচ্ছা সময় যেহেতু বোঝাচ্ছে তখন দেনই হবে, THEN দেন সময় বোঝাবে। ও আচ্ছা, আমি কি এন লিখেছি? জি স্যার, এটা এনআই বুঝতে হ্যাঁ পারছি। স্যার। আচ্ছা, ই হন দেন সময় বোঝাচ্ছে, কম্পারেটিভ সেন্টেন্স, সরি সময় স্যার এখানে বোঝাচ্ছে। এএনই হবে, এনই হবে, এএন হবে স্যার, এএন হবে। এই যেটা আছে ঠিক আছে স্যার, দুইটা অ্যাক্টিভিটির মধ্যে কম্পারিজন হচ্ছে না এখানে, একটা হচ্ছে আমরা পৌঁছালাম আর একটা হলো ট্রেন ছেড়ে দিল, এই জায়গায় এএনই হবে। আচ্ছা আচ্ছা, আর ইউ শিওর? জি স্যার, জি এটা স্যার। শিওর দেন সময় হবে। বোঝাচ্ছে না স্যার, এনই এখানে হবে স্যার। কম্পারিজন কিভাবে দেন স্যার? হবে এখানে। আচ্ছা, বইয়ে কিন্তু THAN লেখা, আমি ভেবেছিলাম বইয়ে বুঝে ভুল লিখেছে, প্রিন্টিং মিস্টেক। আমি তো নরমালি জানি না যে স্যার, এএনই হবে, এই জায়গায় দুইটা অ্যাকশনের মধ্যে কম্পারিজন বোঝাইছে, আমরা আগে পৌঁছালাম পরে ট্রেন ছাড়লো, এই দুইটা অ্যাকশনের মধ্যে কম্পারেটিভ একটা সেন্টেন্স সেন্স ক্রিয়েট করছে। আচ্ছা আর এখানে ওই যে দেন when, মানে তো পরে। সেকেন্ড বাক্যে যে হোয়েন, এটা কিন্তু কম্পারিজন বোঝায় না, এটা কিন্তু টাইম বোঝাইছে। সেক্ষেত্রে আমি সেই এই অ্যানালজিতে আমি বলেছিলাম এই একই সঙ্গে তুলনা করলে আমার এটা হওয়া উচিত ছিল THEN দেন, হোয়েন দেন সময়, কিন্তু এখানে তো দেন লেখেন, এখানে তো দেন বোঝাচ্ছে, মানে দেন মানে হচ্ছে বেটার দেন, THN উচ্চারণটা কিন্তু দেন, আর THEN হচ্ছে দেন। তো এখানে আপনার কথা মতে THN হবে। আচ্ছা আমার এটা দেখতে হবে, আমি শিওর হতে হবে, বইয়ের যেহেতু দেন লেখা THN, আমি বই দেখে টাইপ করেছি, কিন্তু আপনি যদি শিওর থাকেন তাহলে ঠিক আছে, আমরা দেন THN অ্যাকসেপ্ট করলাম, কিন্তু যদি জি আপনি স্যার, আমি শিওর না sure। থাকেন, আচ্ছা তাহলে শিওর, ঠিক আছে, তাহলে বইও শিওর আপনিও শিওর, তাহলে ঠিক আছে। তা নাহলে আমাকে একটু গুগল একটু ক্যামব্রিজ ডিকশনারি সার্চ করতে হতো যে না এটা আসলে কি দেন নাকি ইএন। ঠিক আছে, স্যার তাহলে এটা স্যার কম্পারিজন কিভাবে হলো স্যার, মানে এটা বুঝি নাই স্যার। মানে এটা যে সময়ের মধ্যে কম্পারিজন বোঝাচ্ছে, যে একটা সময় আমি কোনো রকমের ট্রেন স্টেশনে পৌঁছালাম, আরেকটা সময়ে কি হচ্ছে কোনো রকমের ট্রেনটা ছেড়ে গেল, এই দুইটা সময়ের মধ্যে একটা কম্পারিজন বোঝাচ্ছি, আমি আগে পৌঁছেছি স্টেশনে। এই জন্য উনি এটাকে ইংলিশ ইংলিশ গ্রামাটিস্টরা এটাকে কম্পারিজন হিসেবে মনে করে THN দেন লিখেছেন। আর তাও যদি কনফিউশন থাকে আমি কেমব্রিজ ডিকশনারিতে দেখবো না আমি যে কি ঘটনাটা কি, আসলে কি দেন নাকি ইএন না এন। স্যার একটু দেখেন স্যার স্যার। এটা স্যার কেমব্রিজ ডিকশনারিতে কি কি ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে পাওয়া যেতে পারে স্যার? এটা ডিকশনারিতে এক্স্যাক্টলি নাও পাওয়া যেতে পারে, গ্রামার ডিকশনারি গুলো খুঁজতে হবে, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। রুলস অফ হেড বেটার, একদম ইজি, গুগলে সার্চ দিবেন রুলস অফ হেড বেটার, একসঙ্গে চলে আসবে। স্যার নো সুনার হেড দিয়া সার্চ দিলেই একটা সেন্টেন্স আইসা পড়বে এরকম। হ্যাঁ হ্যাঁ সার্চ দেন, দেখেন আমি আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই একসঙ্গে, দেখেন নো সোনার হেড, নো সোনার হেড, নো সোনার হেড। ঠিক আছে স্যার, এখানে স্যার সময় কম্পারিজন হবে স্যার, মানে THAN। হ্যাঁ THN আসছে, আমার কাছে দেখলাম যে THN আসছে। ঠিক আছে, তার মানে বই ভুল না, বই ঠিক আছে, দেন ঠিক আছে, ফাইন। এই তো ভালো, আপনাদের কাছ থেকে আমিও শিখলাম, আপনাদেরকে পড়াতে গিয়ে আমি নিজেও ক্লিয়ার হয়ে গেলাম, ফাইন। আচ্ছা এখন এই যে পরবর্তী যে রুলসটা, যে হেড বেটার, হেড বেটার মানে কি বলেন তো? বেটার মানে হচ্ছে অপেক্ষাকৃত ভালো, কিন্তু এইখানে এই ভার্বের ক্ষেত্রে বেটার বলতে শুধুমাত্র ভালো জিনিস বোঝায়নি, এখানে ভালো বলতে বুঝিয়েছে কোন একটা ভালোই কাজ হতো। করা ভালো, তোমার বরং ভালো করে পড়লে ভালো ছিল, অথবা তোমার মনে হয় BCS না দিলেই ভালো ছিল, তুমি গাধা, ঠিক আছে, অথবা তোমার বরং কদমআলী স্যারের কোচিং এ পড়ালে ভালো হতো। এই জিনিসগুলা যখন এই ধরনের বাক্য যখন আমরা লিখতে চাই তখন এই হ্যাড বেটার স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। একটা জিনিস মনে রাখবেন, হ্যাড বেটার স্ট্রাকচারটা দেখতে পাস্ট টেন্স হলেও হ্যাড যেহেতু আছে পাস্ট বা পাস্ট পার্টিসিপল মনে হচ্ছে, বাট এটা বাক্যটা ভার্বের যে ফর্মটা থাকবে সেটা বসবে বেস ফর্মে, কিন্তু বোঝাবে বাক্যটা আগের পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড, তোমার বরং ভালো করে পড়া উচিত ছিল,
নট এটা বলা যাবে না, ইউ হ্যাড বেটার স্টাডিড হার্ড এটা বলা যাবে না। হ্যাড এর সঙ্গে আমরা কি জানি, পাস্ট পারফেক্ট করতে গেলে হ্যাড এর সঙ্গে হ্যাভ বা হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর সাথে সবসময়ই ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, V3 ব্যবহৃত হয়। কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে যখনই বেটার থাকবে, এই বেটার থাকলে কিন্তু আপনি আর ওই যে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে পারবেন না, আপনাকে নরমাল সিম্পল ভার্ব বেস ফর্মটা ইউজ করতে হবে। তাহলে আমি বাক্যটা কি বললাম, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড, তোমার ভালো করে পড়া উচিত ছিল। ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বাড়িতে গেলেই ভালো, যাওয়াই ভালো ছিল। এরকম একটা এক্সাম্পল কি একজন বলেন তো? I had better listen to him. রাইট, আই হ্যাড বেটার লিসেন টু হিম অর্থ কি? আমি লিখি, এই তিনটাই আপনারা লিখেন, কোনো সমস্যা নেই, আপনাদের তো লিখতে টাইম লাগে না, আমার তো এখানে কালিটা ডিস্টার্ব করছে, আপনারা তিনটা লিখে ফেলেন। আই হ্যাড বেটার লিসেন টু হিম, মানে আমার তার কথাটা শোনাই ভালো ছিল, শোনাই উচিত ছিল। কার কোনো প্রশ্ন আছে? এখানে কি ভাইয়া- ইডি হবে? ইডি হবে? না ইডি দিলেই ভুল হয়ে গেল, এখানে ইডি দিলেই জিরো হয়ে গেল। স্যার, বলেন। স্যার এই হেড বেটারের সাথে হেড রেদারও আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাড বেটার, ইউ হ্যাড রেদার, রেদার হ্যাড রেদার আর হ্যাড বেটার মিনিং একই কিন্তু স্ট্রাকচার আলাদা, যদিও একটু সূক্ষ্ম পার্থক্য আছে। হ্যাড বেটার মানে হচ্ছে তোমার এই কাজটা করলে ভালো হইতো, আর হ্যাড রেজার মানে কি বরঞ্চ, রেদার অর্থ কি বরং, বরঞ্চ তোমার বরঞ্চ না পড়লেই ভালো হতো, তোমার বরঞ্চ স্কুলে সেদিন না গেলেই ভালো হতো, কিন্তু মিনিং একটাই, হ্যাড বেটার, হ্যাড রেদার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভাইয়া। হ্যাঁ বলেন। উড বেটার, উড রেদার এগুলো কি একই মিনিং বহন করে? হ্যাঁ একই মিনিং বহন করে, কিন্তু এই উড কুড যখন ইউজ করবেন মডাল অক্সিলারিজ তখন সেটা চলে যাবে কন্ডিশনাল সেন্টেন্সের ইয়েতে, তখন আমরা এটা শ্রীমন্তী ম্যাম পড়াবেন উডটা, ঠিক আছে? উড কুড এগুলো মাইট অট এগুলো আলাদা করে শ্রীমন্তী ম্যাম পড়াবেন আরেকদিন। আচ্ছা আমরা কন্ডিশনাল এর সাথে রিলেটেড যেগুলো সেগুলো আজকে সম্পূর্ণ স্কিপ করেছি, ক্লাসের শুরুতে কিন্তু বলেছিলাম। আচ্ছা, পরবর্তী হ্যাড বেটার আর হ্যাড বেটারের সূক্ষ্ম পার্থক্যটা কি? বরঞ্চ আর এটা তো মানে সূক্ষ্ম পার্থক্যটা পার্থক্য হচ্ছে একটা ভালোই হতো আর একটা হচ্ছে বরং। হেড বেটার হচ্ছে ভালোই হতো, পার্থক্য এটাই, একই জিনিস মূলত, মিনিং একই কিন্তু বাক্যের বাংলায় স্ট্রাকচারটা আলাদা হয়। তোমার বরং এটা করা উচিত ছিল, আর তুমি এটা করলেই ভালো হতো, একই কথা না? হ্যাঁ। তোমার বরং ভালো করে পড়া উচিত ছিল, এটা যে কথা, তুমি ভালো করে পড়লেই ভালো হতো, একই কথা না? মিনিংটা একই না? কিন্তু পার্থক্য হচ্ছে বাংলার স্ট্রাকচারটা দুই রকম, কিন্তু কথা মূলত দুটো একই। আচ্ছা, লেটস যেতে যাই। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে দেখেন এই যে কিপ, হেল্প, উইদাউট, রিমেইন এগুলোর পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হয়। যেমন কিপ রোলিং, কিপ রোলিং মানে কি? চালা যেতে থাকো, মনে করো টিভির ফিল্ম দেখে না, এই ক্ষেত্রে বলে কিপ রোলিং। অথবা তুমি যেতে থাকো, কিপ গোয়িং। ঠিক আছে? আই ক্যান নট হেল্প লাফিং, না ক্যান নট হেল্পটা আবার আরেক রুলসে পড়ে যায়, যদিও অনেকটা মিলে যাচ্ছে মনে হচ্ছে। সেটা ক্যান নট হেল্পই হবে, হবে আই ক্যান নট হেল্পই হবে এটা। I cannot help laughing your words. তোমার কথা শুনে আমি হেসে থাকতে পারলাম না। তারপর মনে করো I cannot remain, I cannot remain talking. আমি কথা চালিয়ে যেতে পারলাম না। উইদাউট দিয়ে একটা এক্সাম্পল দিই, I cannot, স্যার ক্যান নটের পরে স্যার বাট বসবে না স্যার? না বাট আলাদা জিনিস, জি স্যার। বাট দিলে এটা নেগেটিভ হয়ে গেল। যেমন I cannot but ওটা মাস্টার পরিবর্তে love বসে her. নেগেটিভ এর বেলায়। হ্যাঁ, I cannot but love her মানে হচ্ছে আমি তাকে ভালো না বেশি পারলাম না। এখানে একটা ভার্ব, কিন্তু এখানে দুইটা ভার্ব হয় নাই, এখানে একটাই ভার্ব। বাট শব্দটা কি মানে কি জানেন? বাংলায় বাট শব্দটার অর্থ হচ্ছে
ব্যতিক্রমতা বোঝাতে, এটা ছাড়া আর কোনো বিকল্প নাই, এটা বোঝাইতে হচ্ছে বাট শব্দটা ব্যবহৃত হয়। যেমন আই ক্যান নট বাট লাভ এট ইউ, আমি তোমাকে দেখে না হেসে থাকতে পারলাম না। একইভাবে যেমন এই যে দেখো আমাদের যে কালেমার ট্রান্সলেশনটা কি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। কেউ যদি বলেন দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, এটা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কারেক্ট, বাট এটা অ্যাপ্রিসিয়েটেড ওয়ার্ড না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ মানে কি, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ঠিক একই রকম আই ক্যান স্যার নট উইদাউট উইদাউট start- উইদাউট বা এক্সেপ্ট দিলে হবে কিনা এক্স্যাক্টলি আমার জানা নাই। স্ট্রাকচার স্যার উইদাউট স্টাডিং হার্ড, স্যার উইদাউট এর এক্সাম্পলটা বলতেছি, উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নট অ্যাচিভ ইউর ইউ ক্যানট পাস। সাকসেস। হ্যাঁ, ইউ ক্যান নট পাস। উইদাউট স্টাডিং স্টাডিং হার্ড। লেখেন, খাতায় লেখেন। উইদাউট রিডিং মোর ইউ ক্যানট পাস ইন দ্য এক্সাম, এটা হবে। একই তো হইলো, সেম হইলো। অন্য কিছু দেন, পড়াশোনা ছাড়া অন্য কিছু বলেন। I cannot live without seeing you. ইয়েস, আই ক্যানট লিভ উইদাউট সিইং ইউ, তোমাকে না দেখে আমি বিদায় নিতে চলে যেতে পারলাম না। মানে তোমার কাছ থেকে বিদায় না নিয়ে, আপনি কি ম্যারিড? নিশ্চয়ই আপনার হাজবেন্ড আছে, এই জন্য আপনি এই কথাটা বলেছেন। No, sir. ডোন্ট মাইন্ড, পার্সোনাল কোশ্চেন করলাম, ফান করলাম। ঠিক আছে, এটা সাধারণত ওই যে যখন প্রেমিকের কাছ থেকে প্রেমিকা শেষ বিদায় নেয় তখন এই ফিলিংসটা কাজ করে। এটা আমি প্রচন্ডভাবে ফিল করেছি আমি বিগত 3 বছর ধরে, কারণ আমি দূরে দূরে চাকরি করেছি তো, পিরোজপুর, মাদারীপুর, অনেক দূরে দূরে চাকরি করেছি, এই জন্য এই জিনিসটা আমি প্রচুর ফিল করেছি। ফাইন, আমরা চলে যাই পরের ইয়েতে। স্যার এটা জানা ছিল স্যার। বলেন। স্যার এখানে দুইটা ক্লোজ স্যার কি দিয়ে স্যার, মানে স্যার যোগ করা স্যার, মানে যোগ করা তো বলা হয় না এখানে, দুইটা ক্লজ পাইলেন কই? স্যার একটা স্যার মানে স্যার প্রেজেন্ট ইনডিফিনিট আছে, একটা স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে স্যার। স্টার্টিং স্যার না, স্যার দুইটা ক্লজ না তো, দুইটা ক্লজের বৈশিষ্ট্য কি জানেন? দুইটা ক্লজে একটা কমপক্ষে একটা প্রতিটা একটা ক্লজ মানে কি, একটা ক্লজে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ফাইনিট ভার্ব থাকতে হবে, তখন গিয়ে বুঝবেন আপনি যে দুইটা ক্লজ হয়েছে এখানে। এখানে তো দুইটা ক্লজ নাই। উইদাউট স্টাডিং হার্ড, এটা কি কোনো ক্লজ? এখানে সাবজেক্ট আছে? নাই তো। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার সেন্টেন্সটা উল্টা করে দিলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। ইউ উইল ফেল উইদাউট স্টাডিং হার্ড। হ্যাঁ, তাহলে সহজ হবে। ইউ উইল ফেল উইদাউট স্টাডিং হার্ড, ভালো করে পড়া ছাড়া তুমি ফেল করবে। এটাও লিখে ফেলেন খাতায়, যা বলবো, যাহাই বলিব তাহাই লিখিবেন। আচ্ছা, আনলেস, আনটিল, এই ধরনের ক্লজ, আনলেস, আনটিল অথবা ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে বাকিটা হবে কি? ফিউচার ইনডেফিনিট। কেউ একটা এক্সাম্পল দেন। ইফ ইউ Unless ওয়ার্ক you হার্ড have ইউ উইল শাইন enough লাইফ। 6 এর এক্সাম্পল। বলেন আবার। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। ফাইন। আচ্ছা, এটা কি সেম হয়ে যাচ্ছে নাকি? একটু আগে কিরকম বলেছি একটা? না, এরকম ছিল না। আচ্ছা, ওকে, ফাইন। এটা তো কন্ডিশনাল এরিয়াতে পড়ছে। আচ্ছা, এটা অনেকটা কন্ডিশনাল মতো চলে গেছে, তাহলে মানে এটা আমার যুক্ত করা উচিত ছিল না। ম্যাডাম এটা আবার পড়াবেন। তারপরে যুক্ত যেহেতু করেছি, শর্ট করে বলে ফেলি। ইফ যদি থাকে, আচ্ছা ইফ বাদ দেই, ইফ যেহেতু সরাসরি কন্ডিশনাল চলে যায়, আমরা আনটিল দিয়ে বলি, আনলেস দিয়ে বলি। আনলেস, তোমার বাক্যটাই আমি ইয়া করে বলি, আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল। ঠিক আছে, এখন ঠিক আছে? জি স্যার। Unless you study hard, study well লিখি, ভালো করে না পড়ো, study well, you স্যার এটা 1 নাম্বার নিয়মের সাথে কোলাইড করতেছে, ইয়া হয়েছে, মিক্স হয়ে যাচ্ছে। কিরকম? 1 নাম্বার রুলও স্যার এরকমই ছিল, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট। ওই জায়গার মধ্যে কোলাইড করে নি, কোরিলেট করতেছে। কোলাইড করা মানে তো ইয়ে করা, মানে কোলাইড করে না স্যার, ইয়া হইছে, মিক্স হয়ে গেছে আর কি। মিক্স হয়ে গেছে, মানে কোরিলেট করেছে। এই রুলসটা জি স্যার। মানে একই রকম হয়ে গেছে। কিন্তু 1 নাম্বার বলছে কি আনলেস ছিল? আনলেস ছিল না, বাট স্যার টিল আনটিল ছিল। আচ্ছা, টিল আনটিল আর আনলেস আনটিল, এটা একই রকম, মানে মোটামুটি সিমিলার হয়ে গেছে। আচ্ছা, হতে পারে। আমি একাধিক বই থেকে কপি করেছি তো,
একাধিক বই থেকে দেখে রুলস গুলো দেখেছি, তো যার কারণে দুইটা বইয়ে একটু একটু চেঞ্জ করা হয়েছে, ফলে দুইটা একই রুলস কি দুই বই দুই রকম ভাবে লেখা হয়েছে, রিপিটেশন হয়ে গেছে। ওকে, অসুবিধা নাই, এটা সেমন্তী ম্যাম ইফেক্টটা সেমন্তী ম্যাম আবার পড়াবেন, কোনো প্রবলেম। আমরা পরেরটা তাহলে স্যার 1 নাম্বার রুলের সাথে স্যার আনলেস আর ইফটা যোগ করে ফেলি স্যার, একটা রুল কমে গেল স্যার। হ্যাঁ করেন, অসুবিধা নাই, 7 নাম্বারটাকে একের সাথে যোগ করে দেন। স্যার ইফেক্টটা কিন্তু সরাসরি কন্ডিশনালের মধ্যে পড়ে যাবে, তখন কিন্তু হ্যাঁ, ইফেক্টটা কন্ডিশনালসে পড়বে, এইজন্যই ইফ বাদ দিছে উনি, কোনো সমস্যা নেই ইফ বাদ দেওয়াতে। আচ্ছা, আমরা এখন বলি বাক্যে দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মনে রাখবেন একটা ইউনিভার্সাল রুল আছে। ইউনিভার্সাল রুল কি জানেন? বাক্যে কখনো দুইটা ভার্ব পর পর একসঙ্গে থাকতে পারবে না একটা ক্লজে। একাধিক ক্লজে দুইটা ভার্ব থাকবে। একাধিক ক্লজ মানে কি? একটা ক্লজ মানেই হচ্ছে একটা ভার্ব, একটা সাবজেক্ট। এরা কনজাংশন বা ইন্টারজেকশন বা অন্য কোনো কিছু দিয়ে অন্য কোনো ভাবে যুক্ত হলে এতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা বাক্যাংশ, একটা ক্লজ, এইখানে যদি দুইটা ভার্ব থেকে যায়, তার মানে বুঝবেন অঙ্ক ভুল হয়েছে। যেমন ধরে আমি যদি বলি আই ইট গো, আমি খাই যাই, কি ভুল হয়ে গেল? বলতে হবে আই ইট এন্ড গো, আমি খাই এবং যাই। অথবা আই গো হোয়াইল ইটিং, আমি যাই খাইতে খাইতে যাই। ঠিক আছে? তো এইগুলা হচ্ছে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। ইংরেজি সকল বাক্যে যখনই দেখবেন দুইটা বাক্য আছে, তখনই বুঝবেন সেটা ভুল। এই ভুলটা সংশোধন করতে গেলে কি করতে হবে? পরের ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। কেউ একজন বলেন দেখি একটা এক্সাম্পল। I saw him dancing. I saw him dancing, আমি তাকে দেখেছিলাম সে নাচছিল, তাকে নাচন্ত অবস্থায় দেখেছিলাম। আমি একটা লাইভ করেছিলাম জিরান পার্টিসিপল ইনফিনিটিভের, দেখেছিলেন কেউ? জি স্যার, আমরা দেখেছি। এটা এক্স্যাক্টলি স্যার আমরা মনে হয় মিস করছি। সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যোগ করে বলেন তো এটা কি হয়ে গেছে এক্স্যাক্টলি? পার্টিসিপল। না, ভার্ব প্লাস আইএনজি কি হয়? জিরান্ড হয় স্যার। জিরান্ড। হ্যাঁ, এখানে যদি টু থাকতো, আই স হিম টু গো, জিরান্ড হবে স্যার। হ্যাঁ, টু থাকলে সেটা পার্টিসিপল হইতো, সরি ইনফিনিটিভ হইতো। ইনফিনিটিভ হইতো, টু থাকলে ইনফিনিটিভ হইতো। হোয়াটএভার, আমরা ওই জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভে না যাই, কঠিন রুলসে না যাই, আমরা নরমাল রুলসটা শিখি। এই রুলসটা হচ্ছে কি? এই রুলসটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যখন কোনো বাক্যে আমি দেখব যে দুইটা ভার্ব একসঙ্গে, আমরা বুঝে নিব বাক্যটা ভুল। ঠিক আছে? এর আগে কি করতে হবে? আমাকে একটা যে কোনো একটাকে জিরান বানিয়ে ফেলতে হবে, নাউন বানিয়ে ফেলতে হবে। বই একটা কঠিন এক্সাম্পল দিছে, আমরা এটা একটু দেখার চেষ্টা করি, অ্যানালাইসিস করি। লিখেছে সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড। বইয়ের এক্সাম্পলটা আমি একটু লিখি। এবার এর মিনিংটা কি? তারা এরকম কঠিন কেন করলো? এই কঠিন কথাটা দিয়ে তারা কি এক্স্যাক্টলি বোঝাতে চাইলো? খাতায় লিখেন সাইজ ডাজন্ট ম্যাটার। স্যার কাটার ক্ষেত্রে আকার কোনো ব্যাপার না, মানে যে কাটতেছে তার। রাইট, সাইজ ডাজন্ট ম্যাটার চপিং। চপিং মানে কি? টুকরা করা। উড মানে কাঠ। আর সাইজ মানে কি? সাইজ মানে হচ্ছে আকার। সাইজ ডাজন্ট ম্যাটার মানে হচ্ছে ব্যাপার না, আকার কোনো ব্যাপার না। কাঠ কাটার সময়, লাকড়ি যখন কাটে, সে কাঠ যত বড়ই হোক না কেন কাটাই ফেলতে পারে। গাছ যত মোটাই হোক, সে একটা না দুইটা যন্ত্র ব্যবহার করে গাছ কিন্তু কেটেই ফেলতে পারে। এটা এখানে বোঝানো হয়েছে। তো এখানে এই যে চপের পর একটা আইএনজি যোগ হলো, এটা কেন হইলো? সাইজ ডাজন্ট ম্যাটার চপ উড, এটা লিখলে তো যথেষ্ট ছিল। এখানে এই যে ডো ভার্বের সাথে এই চপ ভার্ব এখানে কলাইড করতো, দুইটা ভার্ব পরপর হয়ে যাচ্ছিল। এখানে কিন্তু একাধিক ক্লজ নাই, কিন্তু এখানে কিন্তু পুরোটা বাক্য একটাই ক্লজ। ঠিক আছে? পুরোটা বাক্য ম্যাটার তো মেইন ভার্ব না? সাইজ ডাজন্ট ম্যাটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাটার মেইন ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ম্যাটার করা মানে কি বলেন তো? ম্যাটার শব্দটা কোনো ব্যাপার হওয়া। ম্যাটার শব্দটা দুইটা পার্টস অফ স্পিচ ইউজ করা যায়। হোয়াটস দ্য ম্যাটার, অবস্থা কি?
ঠিক আছে, হোয়াটস দ্য ম্যাটার, এখানে একটা ব্যাপার, এইখানে কিন্তু সে কিন্তু ভার্ব না, সেটা এখানে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে যদি বলি আমি আই ডু নট ম্যাটার, আই ডু নট কেয়ার, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। এটা কিন্তু আবার এখানে বোঝাচ্ছে কি ভার্ব, ব্যাপার Verb. হওয়া, ব্যাপার হওয়া বা ব্যাপার করা, নির্ভর করা, নির্ভরতা বোঝাচ্ছে। এখানে ম্যাটার শব্দটা নির্ভরতা বোঝাচ্ছে। সাইজ ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আবার যদি আপনি চপ, ম্যাটারের পরে চপ, দুইটা ভার্ব একসঙ্গে চপ হয়ে গেল, দুইটা ভার্ব একসাথে হলেই ভুল হয়ে গেল। এই জন্য পরের ভার্বটাকে আইএনজি দিয়ে জিরান করে ফেলা হয়েছে, নাউন করা হয়েছে। এটাও আপনারা রিপিটেশন পাবেন সেমন্তী ম্যাডামের ক্লাসে, জিরান পার্টিসিপল ইনফিনিটিভের ক্লাসে এটা রিপিট পাবেন আবার। আচ্ছা, আমরা পরবর্তী রুলসটাতে চলে যাই। লেটের পরে ভার্ব যখন থাকবে তখন তার বেস ফর্ম বসবে এবং ইনফিনিটিভ টু বসবে না। লেট মানে কি বলেন তো? অনুমতি দেওয়া। লেট হিম গো, তাকে যেতে দাও। আচ্ছা, কেউ একজন বলেন তো, আজকের আগে কে তাকে যেতে দাও এটা পারতেন কে কে? ইংলিশ অনার্স করা ছাড়া বা অন্যরা বলবেন। লেট হিম গো, লেট হিম টু গো, কোনটা কারেক্ট? Let him go. Let him go. Let him going, let him to gone, কোনটা কারেক্ট? Let him go. Let him going, রাইট, let him go। কারণ কি, লেট দিয়ে কখনো বাক্য যদি থাকবে তখন ভার্বের পরে ভার্বের সাথে কোনো আইএনজি হবে না এবং ভার্বের বেস ফর্ম বসবে এবং ইএস এসইএস ও যুক্ত হবে না এবং আগে কোনো যে টুটা মনে হচ্ছে টু মনে হচ্ছে কেন বলেন তো? খেতে ইংরেজি কি? যদি বলি খেতে ইংরেজি কি বলেন? To eat. রাইট, ইনফিনিটিভ। খেতে মানে কি? টু ইট। খেতে ইংরেজি টু ইট, যেতে ইংরেজি টু গো। নর্মালি যেতে যখন বলেছি বাংলা যদি আমরা আক্ষরিক অনুবাদ করি কমন সেন্স অনুযায়ী এখানে একটা টু চলে আসে। লেট হিম টু গো, তাকে যেতে দাও, খুব ইজি। যদি বলতাম তাকে আসতে বলো, ইংরেজি কি হতো? তাকে যেতে বলো, ইংরেজি কি হবে বলো? আস্ক হিম, পরে কি হবে? To go. আস্ক হিম টু গো। দেখেন এটা কিন্তু সঠিক, এখানে কিন্তু টু হয়েছে, এটা কারেক্ট। কিন্তু যখন আস্ক না থেকে লেট থাকবে, লেট হিম, তখন কিন্তু আবার টু দিলে ভুল হয়ে যাবে। এই টু ভুল। পার্থক্যটা বুঝতে পেরেছেন? আচ্ছা, পার্থক্যটা বুঝতে পারেননি কে? একজনও নাই? যদি না থাকে তাহলে আমি পরের রুলসে চলে গেলাম। বুঝতে পারেননি? কি বুঝেন নাই পরে? আচ্ছা, এখানে কোন বাক্যটা সঠিক কোন বাক্যটা ভুল? এখানে আমি একটা বাড়তি টু ইউজ করেছি, খেয়াল করেন। এখন আপনি বলেন, আমার একটু আগে যে বলেছি, আপনি কি আমার কথা থেকে বুঝতে পেরেছেন যে কোন বাক্যটা সঠিক কোন বাক্যটা ভুল? এটা মানে এক্সট্রা টুটা তখন আমি ভাবছিলাম এটা মানে অ্যাড করা আছে, এটা বুঝতে পারছিলাম। এটা হচ্ছে এক্সট্রা দেওয়া, এটার প্রয়োজন নাই সেন্টেন্সে। আপনার কথাটা সাউন্ডটা একটু কম হচ্ছে, একটু জোরে বলেন আবার। স্যার আমি এই টুটা দেওয়া ভাবছিলাম যে মানে রাইট সেন্টেন্সে টু ভাবছিলাম, এটার পার্থক্যটা বুঝতে পারছি, কিন্তু আসলে টুটা হবে না, আমি যে দুটো লিখেছি দুইটাই কারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, এই বাক্যে টু থাকবে না প্রথম বাক্যে, কারণ কি লেট আছে। লেট থাকলে টু নাই, জি স্যার। কিন্তু লেট ছাড়া অন্য কিছু থাকলে টু হবে। জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, ওকে। রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্যে রিলেটিভ প্রোনাউন কি? যেমন ওই যে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হি হো এগুলো থাকলে, এগুলো যদি থাকে তাহলে কি হবে? আমার ভার্বটা বসবে, পরবর্তী ভার্বটা বসবে অ্যাকর্ডিংলি। আচ্ছা, অ্যাকর্ডিংলি অর্থ কি?
অনুসারে। 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 হ্যাঁ, অনুযায়ী বা অনুসারে। আচ্ছা, অ্যাকর্ডিংলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। রাইট, অ্যাডভার্ব। লি থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, ভার্বের সাথে লি থাকলে অ্যাডভার্ব হয় সাধারণত। আচ্ছা, আর যদি আমরা বলি যদি একটা সেন্টেন্স বলি, ধরেন ইট ইজ মি, ইট ইজ মি, ইট কি রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, প্লাস দিলাম আমি হো, আমার প্রোনাউন কি ইট, হো, এই হোটা হচ্ছে এই রুলস এর হো, ঠিক আছে, হো। এখন সামথিং রেসপন্সিবল বা কালপ্রিট, দায়ী, চোর, অপরাধী। ইট ইজ মি, এই হচ্ছে আমি, যে দায়ী। এখন এই যে এম। কি হবে, ইজ হবে এম। এম এম নাকি এম হবে নাকি আর হবে? মেয়ের জন্য এম আসার কথা। আয়ের জন্য সাধারণত এম হয়, আয়ের জন্য এম হয়, কিন্তু হোয়ের উপরে তো এম হয় নাই, হো ইজ হি। কিন্তু আই থাকলে, আমি থাকলে হো এম আই, আমি কে, আমি কে ইংরেজি বলেন তো? হু এম আই। হু এম আই? ইট ইজ মি, সরি মি তো হবে না এখানে, ইট ইজ এর পরে তো মি হবে না, ইট ইজ এর পরে আই হবে স্যার, আই। ইট ইজ আই হবে, আই। সাবজেক্টে ভার্ব ফর্ম হবে, সরি। ইট ইজ আই, তারপরে কি হবে? ইট ইজ আই, হো ইজ রেসপন্সিবল না এম রেসপন্সিবল? এম। এম হবে ভাইয়া। কমন সেন্সে মনে হচ্ছে হু থাকলে তো ইজি হওয়ার কথা। হু ইজ রেসপন্সিবল, কে দায়ী, হু ইজ কালপ্রিট, কে অপরাধী, কিন্তু না, হু এর আগে যে একটা আই আছে, আই তো ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে তো সবসময় এম হয়, তাহলে এখানে এমটাই বসবে। ইট ইজ আই হো এম কালপ্রিট, এর আমি হচ্ছে সেই ব্যক্তি যে অপরাধী। এবার প্রশ্ন করেন, কি প্রশ্ন, কি বুঝেন নাই? নাই, প্রশ্ন নাই, তাহলে পরেরটা স্যার, চলো। আচ্ছা স্যার, বলেন। ইট ইজ আই, এই আই এর বিষয়টা এখানে একটু ক্লিয়ার করেন। আই এবং মি, এটা কি বলেন তো? গিভ মি রাইস, আমাকে ভাত দাও। আমি যখন সরাসরি বসে আমি এই কাজটা করেছি, আই ডিড দ্য ওয়ার্ক, তখন আমি যখন বাংলায় যখন আমি বলছি তখন ইংলিশে হচ্ছে আই। আর যখন বলা হতো বাংলায়, যখন বলতো আমাকে, গিভ মি রাইস, আমাকে ভাত দাও, তখন ইংলিশে হতো মি। এখন ইট ইজ আই যখন আমি বলছি তখন কি আমি বলছি নাকি আমাকে বলছি? এটা হচ্ছে আমাকে যে অপরাধী এটা বলছি, নাকি এটা হচ্ছে আমি যে অপরাধী? কোনটা কারেক্ট, আমি না আমাকে? আমি অপরাধী স্যার, আমি, তাহলে আমি ইংরেজি আই। এই ব্যাখ্যাটা একজাক্টলি, এটা একটা সিম্পল ব্যাখ্যা দিলাম, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক ডিপ ব্যাখ্যা আছে। কখন কখন মি হয়, কখন কখন আই হয়, এটা 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 ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 1 ঘন্টা একটা সেশন নিতে হবে, এবং এগুলো নেওয়া হয় ইউনিভার্সিটিতে গ্রামারের ক্লাসে। এটা কিন্তু অনেক ডিপের ব্যাখ্যা আছে, বাংলা দিয়ে আমি এটা বোঝাইতে পারবো না যে কখন আই হয় কখন মি হয়। এর ভিতরে অনেকগুলো 4টা-5টা জিনিস এটার উপর ডিপেন্ড করে। কিন্তু এটা আসলে কি, আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা তো, আমরা এত গ্রামার না বুঝে আমরা হ্যাবিচুয়েটেড, অভ্যাসে চলে আসে ইট ইজ এর পরে আই হয়, ইট ইজ এর পরে ইউ হয়। এমফাসিস, এমফাসিস অর্থ কি? কোনো কিছু জোর দিয়ে বলা। জোর দেওয়া। কালকে ওই যে ম্যাডাম সেমন্তী ম্যাডাম কি একটা কারণের জন্য মেসেঞ্জার চ্যাট গ্রুপে ইংলিশে বলছিল প্লিজ ডু গো বা ডু সামথিং, তখন কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে না, গ্রুপ চ্যাটে জিজ্ঞেস করেছেন যে স্যার এখানে, ম্যাম এখানে যে আপনি বলছেন ইটি প্লিজ গো, এটাই বলাই যথেষ্ট ছিল, এই গো এর আগে আবার একটা ডু আসলো কেন, মনে আছে? তো এই ডুটা হচ্ছে কি, অতিরিক্ত গুরুত্ব বোঝানো, গুরুত্ব দেওয়া হচ্ছে, খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন একটা এক্সাম্পল বলেন, প্লিজ ডু গো,
মানে কি দয়া করে যাও, অবশ্যই যাও। I do agree with you. Yes. Do go. I do agree. I agree with you বললেই চলতো। আচ্ছা, এগ্রি করে উইথ হয় না টু হয়? স্যার উইথ বসে। উইথ হবে স্যার, ব্যক্তির ক্ষেত্রে উইথ হবে স্যার, অন্য ইয়ের ক্ষেত্রে টু হবে। যদি বলতাম সে আমার কথায় সম্মত হয়েছিল, হি এগ্রিড টু মাই ওয়ার্ডস নাকি উইথ মাই ওয়ার্ডস, কোনটা কারেক্ট হবে? তখন টু হবে ভাইয়া। আচ্ছা, কিন্তু প্রস্তাব বুঝালে কিন্তু আবার অন হবে। হ্যাঁ, প্রস্তাব বুঝালে অন হয়। গ্রুপ ভার্বের নিয়ম আমরা শিখবো। একটা ভার্বের সাথে এক এক সময় এক এক রকম পার্টিসিপল বলতেছি, প্রিপোজিশন ইউজ হয়। স্যার বলেন। আচ্ছা স্যার, মানে স্যার মাথায় আসছে সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় স্যার, তখন স্যার মানে কি সেম এমফাসিসকে মানে অ্যাপ্লাইড হবে স্যার? জি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় স্যার, যেমন শি বা আই না কমলা। হয় যদি হি হইতো তাহলে তো ডাজ হওয়ার কথা। জি হ্যাঁ, স্যার। ডাজ হবে, ডাজ হবে। হি ডাজ এগ্রি উইথ ইউ, সে তোমার সাথে সম্মতি আছে তার। ফার্স্ট হলে ডিড হবে। হ্যাঁ, মানে স্যার ডু এর স্যার যে কোনো রকম ফর্মে স্যার মানে এমফাসিস মানে এই রুলটা অ্যাপ্লাইড হবে স্যার। হ্যাঁ, তাই স্যার? এটা হবে। জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা 12 নম্বরে যাই, অবাস্তব আকাঙ্ক্ষা। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। 12 স্যার নম্বর। 11 নম্বর আমি বুঝি নাই স্যার। আচ্ছা, বলতো আমি তোমার সাথে একমত, ইংরেজি কি? আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ। এগ্রি। স্যার ওই যে টু এর ব্যাপারটা বলেন স্যার, টু এর ব্যাপারটা একটা আমার এটা তো দরকার। বলতেছি, আই এগ্রি উইথ ইউ, এখানে তো কোনো ভুল নাই। কিন্তু আমি যদি না, ভুল এখানে নেই। বাড়তি একটা ডু লাগাই, আই ডু এগ্রি উইথ ইউ, তাহলেও ভুল হবে না। তাহলে কি বুঝাবে বলতো? এমফাসিস বুঝাবে, মানে জোর করে মানে গুরুত্ব আরোপ করা হচ্ছে, আমি তোমার সাথে আসলেই এগ্রি করি এবং সঠিকভাবে ভালোভাবে এগ্রি করি তোমার সাথে। আই ডু এগ্রি উইথ ইউ। স্যার তাহলে ওই যে, তাহলে এখানে স্যার এই যে ডু আর ডু আছে, এগ্রি আছে, এখানে কোনটা হবে স্যার? এই যে মেইন ভার্ব। এগ্রিটা মেইন ভার্ব, ডুটা হচ্ছে এমফাসিস করার জন্য ভার্ব। ডুটা এখানে তো প্যাচ লাগতেছে আমার, যে কোনটা মেইন ভার্ব ধরবো আমি। এগ্রি কি মেইন ভার্ব ধরো? ঠিক আছে। আচ্ছা, স্যার এখানে আর একটা কথা স্যার, ডু এর পরিবর্তে কি ডিড কোনো কিছু দেওয়া যাবে? ডিড দেওয়া যাবে? একটু খুঁজে বের করো দেখি। রাজি ছিলাম I এরকম did কোনো go. কিছু। আই I ডিড did. এগ্রি উইথ ইউ। হ্যাঁ, আই ডিড এগ্রি উইথ ইউ, আই ডিড গো, আমি গিয়েছিলাম। কিন্তু আই ডিড ওয়েন্ট দিলে আবার ভুল হয়ে যাবে, রিডান্ডেন্সি হয়ে যাবে। দুইবার আমি পাস্ট করেছি, এটা ভুল হয়ে যাবে। আই ডিড ওয়েন্ট, এটা হবে না কখনোই। না না না, শুধু আই ডিড গো হবে। হ্যাঁ, ওকে। আমরা 12 নম্বরটা সবাই একটু স্টার দেন, কারণ এটা বেশি বেশি আসে। এটা হচ্ছে কি অবাস্তব আকাঙ্ক্ষা বোঝাতে, যেমন উইশ অথবা উড দ্যাট, এটা দিয়ে কিন্তু অবাস্তব আকাঙ্ক্ষা বোঝানো হয় সাধারণত। যেমন আই উইশ, আমার ইচ্ছা। I were a child again. হ্যাঁ, আমি আবার যদি আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবার একটা বাচ্চা হয়ে যেতাম। আই উইশ আই ওয়ার এ কিং, আমার আমার এমন যদি হতো, মানে আই উইশ অর্থ বাংলায় আক্ষরিক অনুবাদ করলে আই অর্থ আমি, উইশ অর্থ ইচ্ছা, কিন্তু আসলে এটা আই উইশ বলতে আমার ইচ্ছা বোঝানো হয়নি, এটা বলতে এমন যদি হতো, এমন যদি হতো আই আমি ওয়ার এ পাখির কিং, মতো। আমি যদি রাজা হইতাম। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আই উইশ অথবা উড দ্যাট, দুটোই কারেক্ট। তখন আমি রাজা হতাম, তাহলে কি হওয়া উচিত? আই ওয়াজ এ কিং, তাই না? I were a king. আচ্ছা, দেখি আমি লিখি আগে। আই উইশ আই ওয়াজ এ কিং, আমি যদি রাজা হতাম, কি হওয়া উচিত? ওয়াজ না ওয়ার? আক্ষরিক অনুবাদে কি হওয়া উচিত? স্যার ওয়াজ হওয়ার কথা ওয়াজ হওয়া আক্ষরিক উচিত না? অনুবাদে। হ্যাঁ, আক্ষরিক অনুবাদে ওয়াজ হওয়া উচিত, কারণ আমি তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার,
ফার্স্ট পারসনের ক্ষেত্রে আই এর ক্ষেত্রে সবসময় ওয়াজ হয়, কখনো ওয়্যার হয় না। একমাত্র আকাঙ্ক্ষা বোঝাতে যখন আমি এরকম বোঝাবো আই উইশ আই ওয়ার এ কিং, এমন যদি হতো আমি একটা রাজা হতাম, তখন কি হয়ে যাবে বলেন তো? সবসময় ওয়্যার হয়ে আই উইশ স্যার আই ওয়্যার এ কিং। আচ্ছা স্যার বলেন। স্যার আমাদের স্যার এইভাবে পড়াইছিল যে তোমার রাজা হওয়া আসলে সম্ভব না, আর আয়ের সাথে ওয়ারটাও সম্ভব না, আয়ের সাথে ওয়াজটাই সম্ভব, আর তোমার রাজা হওয়া সম্ভব না। ভালো যেহেতু কথা দুই বলেছেন। অসম্ভবের সাথে মিলাই এরকম হয়েছে ওয়ার। আচ্ছা, খুব চমৎকার বলেছেন। দুইটা অসম্ভব ঘটনা একসাথে ঘটবে, তাইলে মনে থাকবে। পরীক্ষা হলে যখন মনে থাকবে, ভুলে যাবেন, যে রুলসটা ভুলে যাবেন, তখন মনে করবেন আচ্ছা কি যেন বলছিল, ও আচ্ছা, যেহেতু আমার রাজা হওয়া সম্ভব না, এখানে অবাস্তব আছে, তাহলে এখানে একটা অবাস্তব কিছুই বসাইতে হবে যেটা লজিক্যালি কারেক্ট না। যেমন আয়ের পরে ওয়ারটা লজিক্যালি কারেক্ট না, কিন্তু এখানে এটাই বসাইতে হবে। আচ্ছা, আমরা বুঝলাম। আরেকটা এক্সাম্পল অন্য কেউ দেন, হ্যাড দিয়ে বা কুড দিয়ে। সেটা তো বললোই, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন। Yes, আপনি তো বললেন। would that I could be a child again, এমন যদি হতো, খাতায় লিখেন, যারা একটু স্লো তারা আবার ভিডিও পজ করে আবার দেখে দেখে পরে আবার লিখবেন খাতায় এক্সাম্পল গুলা। would that, আমার লিখতে খুব সমস্যা হচ্ছে, আমি কলম চলছে না, আটকে যাচ্ছে, কলম কালি ছেড়ে দিচ্ছে। would that I could be a child again, again মানে কি পুনরায়। এমন যদি হতো আমি আবার বাচ্চা হয়ে যেতে পারতাম। আচ্ছা ফাইন, এই পরেরটা ইম্পর্টেন্ট, 13 নম্বরটা ইম্পর্টেন্ট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার যদি স্যার হেড দিয়ে স্যার একটা উদাহরণ দিতেন স্যার, ওই উড দ্যাট ইউজ করে স্যার। হেড দিয়ে একটা एग्जांपल বলেন। I wish I had the wings of a bird. মানে উড দ্যাট দিয়ে স্যার, মানে 2 নাম্বারটা দিয়ে উড দ্যাট। ও উড দ্যাট দিয়ে, উড দ্যাট আই হ্যাড উইংস লাইক এ কি পাখি ইংরেজি Bird. বার্ড। উড দ্যাট আই হ্যাড উইংস লাইক এ বার্ড। লেখেন খাতায় লেখেন, খুব ইম্পর্টেন্ট, ভালো কথা বলেছেন। লেখেন উড দ্যাট আই হ্যাড উইংস লাইক এ বার্ড। কাজ করে আমি টাইপ করে লিখি, পেন খুব ডিস্টার্ব করছে। উড দ্যাট আই হ্যাড উইংস লাইক এ বার্ড। উইংস লাইক এ বার্ড। ঠিক আছে কথাটা? জি স্যার। ফাইন। আচ্ছা, এবার আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এটাও ট্রিপল স্টার, এটাতে 5টা স্টার দেন, এটা সবসময় আসে পরীক্ষায়। শুধু এগুলা ব্যাংকে বেশি আসে, এগুলা বিসিএস এর চেয়ে বেশি আসে ব্যাংকে। ব্যাংকের কোশ্চেনের জায়গায় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, এই দুইটা। আচ্ছা, এখন আমরা একটু দেখি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর মিনিং কি। দুইটা কিন্তু আলাদা জিনিস। ইট ইজ টাইম একটা, ইট ইজ হাই টাইম কিন্তু আরেকটা। ইট ইজ টাইম এর মানে হচ্ছে এটাই হচ্ছে উপযুক্ত সময়, আর ইট ইজ হাই টাইম এর মানে হচ্ছে এটা হচ্ছে শুধু উপযুক্তই না, এটা ডেডলাইন সময়, চূড়ান্ত সময়, আর না করলে বিপদ। ঠিক আছে, কিন্তু দুইটা অ্যাকচুয়ালি মিনিং একটাই বোঝায়। ইট ইজ হাই টাইম যেমন কি, যে ধরো তুমি বিসিএস পরীক্ষা দিবা, ঠিক আছে, তুমি এতদিন আইএলটিএস করছো, এখন তো সার্কুলার দিয়ে দিয়েছে, এখন তো না পড়লে উপায় নাই, তাহলে এখন তুমি কি বলবা? ইট ইজ হাই টাইম, তোমার ভালো করে পড়াশোনা করার এখনই সময়। তাহলে এই সেন্টেন্সটা আমরা একটু লিখি, কি হওয়া উচিত? ইট ইজ হাই টাইম You studied properly. আচ্ছা, ইউ স্টাডি লিখলাম না, স্টাডি লিখলাম না, লিখলাম কি প্রপারলি, ভালো করে তোমার পড়াশোনা করা উচিত। এখানে কি হওয়া উচিত? ইট ইজ হাই টাইমের পরে স্টাডি হওয়া উচিত না নরমাল অনুযায়ী আক্ষরিক অনুপাতে কি হওয়া উচিত? Should study. ইউ শুড স্টাডি প্রপারলি, কিন্তু না, এখানে শুড স্টাডি ইউজ করা যাবে না। বাংলায় ভালো করে পড়ালেখা করা উচিত মনে হচ্ছে, ইংলিশে শুড স্টাডি ইউজ করা যাবে না। ইংলিশে কি লিখতে হবে? পাস্ট টেন্স, ইউ স্টাডিড। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। কে বুঝে নাই?
এম জনি আহমেদ জয়, বুঝতে পেরেছো? আনি সিদ্দিকা, বুঝতে পেরেছো? সোহেল মৃধা, বুঝতে পেরেছো? স্যার এখানে পাস্ট ফর্ম বলতে চাই পাস্টের যে কোনো ফর্ম স্যার, মানে স্যার ইনডিফিনিট পাস্ট ফর্ম, বেস ফর্ম। পাস্ট ফর্ম স্যার। বললেই বুঝবে বেস ফর্ম। বুঝতে পারছি। ফর্ম তো তিনটাই, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তাই না? পাস্ট ইনডিফিনিট কি কোনো, পাস্ট কন্টিনিউয়াস কি কোনো ফর্ম আছে ভার্বের? পাস্ট কন্টিনিউয়াস তো ভার্বের ফর্ম না, পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে টেন্সের নাম। আচ্ছা যাই হোক, আমরা পরেরটাতে চলে যাই। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। মনে পড়ে যাচ্ছে ইয়ের কথা, সেমন্তী ম্যামের কথা। হ্যামলেট নাকি ম্যাকবেথ, কোনটাতে ছিল এটা? হ্যামলেট স্যার। টু বি, স্যার আমি না প্রথমে হ্যামলেটকে হেলমেট বলতাম। এটাই ভুল আমি অনেকবার করেছি, ঠিক আছে? অনেকবার আমি হ্যামলেট কি বলতে গিয়ে হেলমেট বলেছি। আমার ছেলে ইদানিং হেলমেট বলা শিখছে, সে বলে হ্যামমেট, হ্যামমেট, ঠিক আছে? আর আমি আমি আসলেই সে মানে হেলমেট খোঁজে আর কি, সে বুঝে যে বাবা হেলমেট পরে বাইকে চলে আসে আর কি। বলেছিলাম যে টু বি বা টু হ্যাভ বা হ্যাভিং থাকলে সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কেমন? ভার্বের সাথে আইন যাবে নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে? Having done, sorry, VVP, having done the work should be done, the work needs to be done, VPP, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মানে V3 আর কি। আচ্ছা একটা एग्जांपल দেই, বলেন তো, the work needs to be done, এই টু বির পরে কি আসছে এখানে? ডান আসছে। টু বির পরে ডু আসলো না কেন? বা টু বি ডিড বা টু বি ডুইং আসলো না কেন? সেটা প্যাসিভ ভয়েস আছে। টু বি পরে স্যার সব সময় স্যার, বির পরে সব সময় স্যার ভার্বে 3 হয় স্যার, ভার্ব ভি3 হয় স্যার। হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা হ্যাভিং এর পরে বি, বুঝলাম, বি বির কথা বলে, হ্যাভিং এর পরে কি হয়? হ্যাভিং এর পরে হ্যাভিং টেকেন, হ্যাভিং এর পরে সব সময়, এখন বুঝলেন, হ্যাভ এর পরে সব সময় ভি3 হয় না, কিন্তু হ্যাভ এর পরে আইএনজি থাকলে সব সময় ভি3 হয়। যেমন একটা एग्जांपल লিখি, হ্যাভিং ডান মাই কি, হ্যাভিং জব, ডান মাই অ্যাসাইনমেন্ট completed, I left my office. Having done my assignment completed, I left my office, মানে কি, আমার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ হওয়ার পরে আমি অফিস ত্যাগ করেছিলাম। এই বাক্যটাকে একাধিক স্ট্রাকচারে লেখা যায়। আরেকটা কিভাবে লেখা যায় বলেন তো? আফটার কমপ্লিশন অফ মাই অ্যাসাইনমেন্ট আই লেফট মাই অফিস, এভাবে বলা যায়। অথবা অফ যদি ইউজ না করতে চাই, আমি যদি জেরান্ড করতে চাই, কিভাবে লিখতে পারতাম? আফটার কমপ্লিটিং মাই অ্যাসাইনমেন্ট আই লেফট মাই অফিস। আই লেফট মাই অফিস হচ্ছে একটা ক্লজ, আর আগেরটুকু আরেকটা ক্লজ। তো আই লেফট মাই অফিস কিন্তু চেঞ্জ না করলেও চলতো, চেঞ্জ হচ্ছে না কোনোটাতেই, কিন্তু আগেরটুকুই কিন্তু আমার বারবার চেঞ্জ হচ্ছে। সুতরাং তিনটা স্ট্রাকচার কেউ লিখে রাখতে পারেন। হ্যাভিং ডান মাই অ্যাসাইনমেন্ট কমপ্লিটেড, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। ওকে, আমরা নেক্সট ইয়েতে চলে যাই। প্রোগ্রেসিভ মানে কি? প্রোগ্রেস শব্দ থেকে এসেছে। প্রোগ্রেস মানে স্যার কি একটা কোশ্চেন আছে স্যার এখানে। বলেন। স্যার হ্যাভিং ডান, হ্যাভিং এর ক্ষেত্রে ওই যে আফটার মানে কি একই আসবে? মানে কাছাকাছি হ্যাভিং ডান আর হলো ওই যে আফটার কমপ্লিটিং মাই বা আফটার ফিনিশিং মাই ওয়ার্ক, এরকম কিছু না না, মানে কি একই আসবে? একসাথে বসতে হবে এমন কোনো কথা নাই। অবজেক্টটা মাঝখানে চলে আসে, যেমন এখানে মাই অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু অবজেক্ট, এটা ভুলে যান। মনে করেন নাই, মাই অ্যাসাইনমেন্ট নাই মনে করেন, কি আসলো? হ্যাভিং ডান কমপ্লিটেড, ঠিক আছে? কিন্তু কোন কোন এই ধরনের স্ট্রাকচারে সাধারণত এই ইয়াটা, অবজেক্টটা, মাই অ্যাসাইনমেন্টটা মাঝখানে চলে আসে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, প্রোগ্রেসিভটা কি? নরমাল জিনিস। প্রোগ্রেসিভ শব্দটা এসেছে প্রোগ্রেস থেকে।
প্রোগ্রেসিভ, প্রোগ্রেস শব্দের অর্থ হচ্ছে অগ্রগতি হওয়া, অগ্রগামী, অগ্রগামিতা। আর প্রোগ্রেশন অর্থ হচ্ছে অগ্রগামিতা, নাউন। আর প্রোগ্রেসিভ অ্যাডজেক্টিভ, অবস্থা বোঝাচ্ছে। মানে হচ্ছে কোন বাক্যটা অবস্থাটা যদি প্রোগ্রেসিভ হয়, মানে একটা টেন্সের পরে একটা টেন্স যদি অগ্রগামী হতে থাকে, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, তারপরে আমি এটা রুলসে লিখেছি, একটা বইয়ে পেয়েছি জন্য লিখেছি। বলেছে যে যখন পাস্ট টেন্সে ওয়েন বা হোয়াইল থাকবে তখন অ্যাকর্ডিংলি পরের টেন্সটা হবে। শুধু পাস্ট টেন্স না, পাস্ট টেন্স ছাড়াও এই কথাটা প্রযোজ্য। যেমন ধরেন যদি বলে যে রনি ওয়াজ রিডিং এ বুক, আমরা গতকালকে কি জেনে আলোচনা করেছিলাম, ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন শি স এ স্নেক। এটা ছিল গতকালকের এক্সাম্পল, হোয়েন দিয়ে বা হোয়াইল দিয়ে। হোয়েন হোয়াইল ছাড়াও অনেক সময় এই প্রোগ্রেসিভটা অ্যাপ্লিকেবল হয়। যেমন ধরেন আমি একটা বাক্য যদি বলি যে রনি ওয়াজ রিডিং এ বুক হোয়াইল নিপা ওয়াজ ড্যান্সিং। লিখি বাক্যটা, রনি ওয়াজ Ronnie was reading a book while Mitu was dancing. ঠিক আছে, এখানে প্রোগ্রেসিভটা আমি কিভাবে ইউজ করলাম বলেন তো? এই প্রোগ্রেসিভটা আমি ইউজ করলাম যে দুইটা বাক্যকে আমি পাস্ট টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করলাম। দেখেন রনি ওয়াজ রিডিং মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রনি পড়তেছিল, একটা ক্লজ। আবার মিতু ওয়াজ ড্যান্সিং, এটা আরেকটা ক্লজ। এখানে কি বলছে, এটাও পাস্ট কন্টিনিউয়াস। তার মানে প্রোগ্রেসিভটা বোঝাচ্ছে এটাই যে দুইটা ক্লজের মধ্যে একটা কোরিলেশন বোঝানো। একটা ক্লজ যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, পরের ক্লজটাও পাস্ট কন্টিনিউয়াস হবে। অথবা যদি পাস্ট না হয়, অন্তত কন্টিনিউয়াস না হয়, অন্তত পাস্ট টেন্সটা ঠিক থাকবে। পাস্ট আগেরটা পাস্ট হলে পরেরটাও পাস্ট, আগেরটা পাস্ট হলে পরেরটাও পাস্ট। এই রুলসটা অ্যাকচুয়ালি একদম প্রথম রুলস বা 1 নাম্বার রুলস, ঠিক আছে? আর এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো হচ্ছে ব্যতিক্রম রুলস। এটা হচ্ছে কি একদম স্টার্টিং বা বেসিক রুল। কি হইলো? কম্পিউটারের মাথা গরম হয়ে গেছে, বুঝছেন? প্রসেসর গরম হয়ে গেছে, এই জন্য সে এরকম হ্যাং করছে, উল্টাপাল্টা হচ্ছে। কি জন্য বললাম একটু এই কথাটা, যে পাস্ট থাকলে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্টই হবে, প্রেজেন্ট থাকলে প্রেজেন্টই হবে, আবার ফিউচার থাকলে ফিউচারই হবে। এটা হচ্ছে আমার প্রোগ্রেশনের জেনারেল রুল। কিন্তু ওই যে এতক্ষণ যেগুলো রুলস পড়াইলাম, যেমন চিরন্তন সত্য হলে এই কথাটা প্রযোজ্য থাকে না। চিরন্তন সত্য হলে সবসময় কি হয়ে যায়, দুইটাই প্রেজেন্ট হয়ে যায়। আবার ওই যে ফিউচারের ক্ষেত্রে ইফ বা হোয়েন দিয়ে যুক্ত হলে কি হয়ে যায়, একটা চেঞ্জ হয়ে যায়। আই উইল গো ইফ ইউ এগ্রি বা ইফ ইউ পারমিট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ, একটা প্রেজেন্ট একটা ফিউচার, এগুলো হচ্ছে ব্যতিক্রম রুলস। কিন্তু ওইগুলো বাদ দিয়ে নর্মাল যে প্রোগ্রেশনের যে নর্মাল রুল, সেটা হচ্ছে কি একটা পাস্ট হলে আর একটা পাস্ট হয়, একটা প্রেজেন্ট হলে একটা প্রেজেন্ট হয়। কিন্তু এই রুলস গুলা খুব একটা পরীক্ষায় আসে না, এই জন্য এটা সবার লাস্টে রাখছে আর কি, খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা রুলস হচ্ছে ইম্পর্টেন্ট 1 থেকে 14-15 পর্যন্ত, 14-15 পর্যন্ত ইম্পর্টেন্ট। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট রুলস গুলো আমি আবার বলে দিচ্ছি, একদম টপ থেকে আবার আমি স্ক্রল করে আসি। আজকের সামারিটা, আজকের ক্লাসের সামারিটা।
বলেছে ভবিষ্যতে দুটি কাজ, এটা এটা এতটা ইম্পর্টেন্ট না, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। চিরন্তন সত্যটা ইম্পর্টেন্ট, 1.2টা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টার দিয়ে রাখেন। তারপর সাবজাংটিভ মোড, এটাও ইম্পর্টেন্ট। অ্যাজ ইফটা ট্রিপল স্টার, অ্যাজ ইফটা ট্রিপল স্টার। নো সোনারটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এটা 2 স্টার দিতে পারেন। হ্যাড বেটার 2 স্টার। হেল্প এগুলোর সাথে ভার্ব প্লাস আইএনজি, এটা 2 স্টার। আনলেস আনটিল এগুলা, এটাও 2 স্টার। দুটি ভার্ব থাকলে এটা স্টার না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। লেটের পরেরটা ট্রিপল স্টার দেন। লেটের পরে যে আইএনজি বসে না বা 2 বসে না, এটা ট্রিপল স্টার দেন। আর এটা স্টার না, রিলেটিভ প্রোনাউনটা এতটা স্টার না, এত ফ্রিকোয়েন্টলি আসে না। এমফাসিস দেওয়ার জন্য 2, এটাও এত ফ্রিকোয়েন্টলি আসে না। অবাস্তব আকাঙ্ক্ষা 12 নাম্বার, এটা ট্রিপল স্টার দেন, এটা 5টা স্টার দেন। আচ্ছা, আবার ওই যে ইট ইজ হাই টাইম, এটাও 5টা স্টার দেন। 12, 13, 14 না, 12, 13, 14 না, 14 এত ট্রিপল স্টার না। এই 12, 13 আর মাঝখানে 9, এই 4টা হচ্ছে কি খুব খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে? এনি কোশ্চেন? Any questions so far? আপনাদেরকে পড়াতে গিয়ে আমি নিজেও শিখছি, এবং আমি খুব সময় পাইনি। আজকে দেখেন 8টায় ক্লাস শুরু করার কথা, আমি 8:30টায় শুরু করেছি। মানে আমি মাত্র আসছি 8টার পরে। এই আধা ঘন্টার মধ্যে এই স্লাইডগুলো আমি জাস্ট টাইপ করেছি। আমি আসলে সময় পাচ্ছি না, খুব অসম্ভব ব্যস্ততার মধ্যে যাচ্ছে। এত যে প্ল্যান করলাম যে আজকে আমার ক্লাস, অন্য সব বাদ, তারপরেও আমি আমার আস্তে আস্তে বাসায় আসতে লেটই হয়ে গেল। যাই হোক, আজকের ক্লাসটা আপনাদের কাছে কি মনে হয়েছে? কেমন গুরুত্বপূর্ণ ছিল বা কেমন ইফেক্টিভ ছিল? স্যার খুবই গুরুত্বপূর্ণ ছিল স্যার, আর ক্লাসটা খুবই ভালো হয়েছে স্যার। থ্যাংক ইউ স্যার। ভালো হয়েছে সত্যি সত্যি বলছেন না খুশি করার জন্য আমাকে বলছেন? না স্যার, সত্যি আমি কথা অনেক বলছি কিছু স্যার, আমি বলছি স্যার অনেক ভালো হয়েছে। আর এই যে বিষয়গুলো আজকে পড়ানো হয়েছে, এই বিষয়গুলো আমি বিশেষ করে ভুল করি। এগুলো অনেক না, এই জরুরি জিনিসগুলো দরকার আমার। তুমি না, এগুলা সবাই ভুল করে। এই জিনিসগুলা সবাই ভুল করে বলেই লেটটা স্যার আমার খুবই ভুল হইতো স্যার। রাইট ফ্রম ভার্ব এত ভাবে পড়ছি, কিন্তু লেটেরটা স্যার আমি মাথায় রাখতে পারতাম না। তো লেটটা আজকে ক্লিয়ার হয়ে গেছে সম্পূর্ণ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে নেক্সট ক্লাসগুলো আমি এভাবে নিব। আমার যেহেতু ড্র করা প্রবলেম, আমি টাইপ করে নিব। আমার টাইপিং ড্রয়িং এর চেয়ে ফাস্ট। আমি যে টাইপ করে লিখেছি, এতে কি তোমাদের বিরক্ত লেগেছে নাকি না ভালো লেগেছে? টাইপ করাতে কোনো প্রবলেম হয়েছে? স্যার ভালো হয়েছে। না স্যার। আচ্ছা, ওকে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের মতো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।